আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। তোমাদের সাথে আমি আছি তোমাদের সামিয়া জাহান ঐশী আপু। আমাদের জীব প্রযুক্তি এই অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ নিয়ে। তো এই অধ্যায়ে হচ্ছে বেশ কয়েকটা প্রশ্ন খুব র্যান্ডমলি পরীক্ষাতে আসে, এবং এই অধ্যায়ের প্রশ্নগুলো মোটামুটি আমরা সবাই জানি যে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে। তো আমরা বেশি কথা না বলে আমরা আমাদের সিকিউ অংশটা শুরু করে দিচ্ছি। তো সিকিউ অংশে আমাদের দেখো, আমাদের মেইনলি টপিকই হচ্ছে এখানে তিনটা, ঠিক আছে? এই অধ্যায়টা যদি তুমি দেখতে যাও তাহলে এই অধ্যায়ের তুমি টপিকই পাবা হচ্ছে তিনটা। এই তিনটা টপিক কি? প্রথম কথা পাবা হচ্ছে তুমি টিস্যু কালচার, আরেকটা পাবা হচ্ছে তুমি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, যেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আওতায়, আরেকটা পাবা হচ্ছে তুমি এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগটা। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে তুমি পাচ্ছ, এই তিনটা জিনিস। আরেকটা জিনিস কি আছে, সেটা হচ্ছে জেনেটিক সিকোয়েন্সিংটা আছে। এখন এইগুলা থেকেই হচ্ছে মোটামুটি প্রত্যেকবারই কিছু না কিছু প্রশ্ন আসে। তা আমরা আমাদের একদম প্রথম প্রশ্নটা শুরু করে দিচ্ছি। তো দেখো, আমাদের এখানে প্রথমে কি বলছে যে বর্তমানে উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া খুব সহজতর হয়েছে। আবার মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি ফসল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023, মানে গত বছরের প্রশ্ন। এখানে কি বলছে, উদ্দীপকের দ্বিতীয় অংশের কার্যক্রমটি কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে, বিশ্লেষণ করো। তাহলে দ্বিতীয় অংশ কোনটা? প্রথম অংশ যদি এটা হয় তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে এই মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি। এখন আমাদের মাথায় সহজভাবেই প্রশ্ন আসতে পারে যে এই মাইক্রো প্রোপাগেশন জিনিসটা কি। দেখো, আমাদের একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে মর্গান, তিনি হচ্ছেন একটা কথা বলছেন যে হচ্ছে তিনি মোটামুটি তিনি বলছেন যে আমাদের উদ্ভিদের সকল সজীব কোষ যেগুলো আছে, উদ্ভিদের সকল সজীব কোষগুলোর মধ্যে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা থাকে। কি বলছেন উনি? যে উদ্ভিদের সজীব কোষগুলা, একটা সজীব উদ্ভিদের সকল কোষগুলারই কি থাকে? পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা থাকে। তাহলে কি সজীব কোষ, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তর হইতে পারে। পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হইতে পারে। এই জিনিসটাকে, তার যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটাকে বলা হয় কি? এই ক্ষমতাটাকে বলা হয় হচ্ছে একটা নাম দিয়ে, যেটা হচ্ছে টটিপটেন্সি। এই শব্দটা কি? শব্দটা হচ্ছে টটিপটেন্সি। এটাকে বলা হয় কি? টটিপটেন্সি। এই ওয়ার্ডটা তোমরা কিন্তু হাইড্রাতেও পড়ে আসছো, ঠিক আছে? এই হাইড্রাতেও হচ্ছে এই টটিপটেন্সি শব্দটা পড়ে আসছো, টটিপটেন্সি। এখন এই টটিপটেন্সিটা কি করতেছে মেইনলি? আমরা হচ্ছে যদি উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করি, যে উদ্ভিদের সকল ক্ষুদ্র থেকে ক্ষুদ্র টিস্যুগুলা যারা আছে, সেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র টিস্যুগুলা তারা হচ্ছে পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হওয়ার যেই ক্ষমতাটা, সেই জিনিসটাকে হচ্ছে এখানে টটিপটেন্সি হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এই পদ্ধতিটা কি? এই পদ্ধতিটা বা এই যে উদ্ভিদ তৈরি করতেছে, যেহেতু ছোট্ট টিস্যু থেকে একটা সিঙ্গেল টিস্যু থেকে একটা বৃহৎ উদ্ভিদ তৈরি হচ্ছে, এই জিনিসটাকে কি বলা হচ্ছে? এই ক্ষমতাটাকে হচ্ছে তিনি এটাকে কি বলতেছে? মাইক্রো প্রোপাগেশন বলতেছে। উনি টটিপটেন্সি বলছেন, বাট এই প্রসেসটা হচ্ছে কি? মাইক্রো প্রোপাগেশন। তাহলে সহজভাবে বলতে গেলে উদ্ভিদের সজীব টিস্যু বা সজীব কাণ্ড, কোষ থেকে আমি নতুন আরেকটা উদ্ভিদ তৈরি করতে পারতেছি, সেই জিনিসটাকে আমরা কি বলতেছি? মাইক্রো প্রোপাগেশন বলতেছি। এখন এই মাইক্রো প্রোপাগেশনের আন্ডারে আমাদের কি আছে? আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রযুক্তি আছে, সেটা হচ্ছে টিস্যু কালচার। তাহলে কি আছে? এই মাইক্রো প্রোপাগেশনের আন্ডারে কি আছে? মাইক্রো প্রোপাগেশনের আন্ডারে আছে হচ্ছে টিস্যু কালচার নামক একটা প্রযুক্তি। টিস্যু কালচার নামক একটা প্রযুক্তি। তো এই প্রযুক্তিটাতে কি হয়? এই প্রযুক্তির মাধ্যমে হচ্ছে আমরা উদ্ভিদের কাণ্ড বা উদ্ভিদ থেকে সজীব একটা অংশ নিয়ে আমি হচ্ছে নতুন আরেকটা উদ্ভিদ তৈরি করতেছি। তাহলে আমরা দেখি এই পদ্ধতিটা আমরা কেমনে ইউজ করি। দেখো, আমাকে এখানে বলছে যে এটা কিভাবে আমাদের কার্যক্রমটি কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাইছে। এখন টিস্যু কালচার পদ্ধতিটার মধ্যে আমরা মেইনলি কি করি? এই পদ্ধতির মাধ্যমে, এই টিস্যু কালচারের মাধ্যমে আমরা কি করি? এই টিস্যু কালচারের মাধ্যমে আমি কি কি কাজ করি সেটা আগে চিন্তা করো। প্রথম কাজ আমি যেটা করি সেটা হচ্ছে আমি একদম একটা গাছ থেকে আমি অনেকগুলা গাছ তৈরি করতে পারতেছি। কিভাবে? মনে করো একটা গাছের আমি হচ্ছে কাণ্ড থেকে কিছু টিস্যু নিলাম, আমি হচ্ছে তার একদম শীর্ষ মুকুলটাকে নিলাম,
একদম তার শীর্ষ মুকুলটাকে নিলাম, অথবা তার সজীব এরকম কোনো একটা কোষ নিলাম যেটা হচ্ছে আমার এখনো সুস্থ সবল আছে, ওই ধরনের যে কোনো একটা কোষ নিলাম। সেই কোষটাকে নিয়ে আমি হচ্ছে একটা সুন্দর একটা আবাদ মাধ্যমে স্থাপন করলাম, যে আবাদ মাধ্যমটা হচ্ছে তার জন্য অপটিমাম একটা পরিবেশ তৈরি করে দিতে পারতেছে, যেই পরিবেশে সে হচ্ছে তার যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলাকে বিভাজন করতে পারবে। টিস্যুগুলাকে বিভাজন করে সে কি করতে পারবে, সে হচ্ছে এটার মধ্যে মূল তৈরি করতে পারবে, তাকে ক্যালাস তৈরি করতে পারতেছে, ক্যালাস থেকে মূল তৈরি হবে, মূল থেকে হচ্ছে চারা গাছ তৈরি হবে, সেই চারা গাছটা বড় হবে। পরবর্তীতে আমি কি করব, সেটাকে হচ্ছে তার নির্ধারিত পরিবেশে অ্যাডাপ্টেবল হওয়ার জন্য তাকে হচ্ছে আমি বাহিরে আর তার পূর্বের পরিবেশে কিছুদিন রেখে রেখে দেন আমি তাকে পুরোপুরি বাহিরের পরিবেশে স্থাপন করে দিব। মানে আমি একটা ছোট্ট কাণ্ড বা শীর্ষমুকুলের টিস্যু থেকে আমি একটা উদ্ভিদ তৈরি করে ফেলছি। এখন এই উদ্ভিদটা আমি যে তৈরি করছি, এখানে তো একটা উদ্ভিদ তৈরি করব না, আমি এখানে অনেকগুলা উদ্ভিদ তৈরি করব। এখন এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মানে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে যে এখানে আমি প্রায় একই ধরনের, মানে একই ধরনের বলতে হুবহু মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ তৈরি করতে পারবো। এখানে কি করতে পারবো, হুবহু মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ এখানে তৈরি হবে। হুবহু মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ এখানে তৈরি হচ্ছে। তার মানে আমি এখানে যদি কোনো একটা বিলুপ্তপ্রায় প্রজাতি দেখি, তাহলে সেই বিলুপ্তপ্রায় প্রজাতির উদ্ভিদটাকে আমি খুব সহজে সংরক্ষণ করতে পারতেছি এই টিস্যু কালচারের মাধ্যমে। কারণ আমার টিস্যু কালচারে তো কি হচ্ছে, আমি হুবহু মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদগুলোকে আমি এখানে উৎপাদন করতেছি, তাই না? তাহলে এটা কি, এটা হচ্ছে একটা সুবিধা। এখন এটা ছাড়া আর কি করতে পারতেছি, আমি হচ্ছে আমাদের যে বীজ যদি এরকম হয় যে কোনো একটা উদ্ভিদ যার হচ্ছে বীজ আমার সংরক্ষণে নাই, বা আমার কাছে সেই উদ্ভিদের কোনো বীজ নাই। এখন আমরা তো নর্মালি জানি যে বীজ থেকেই হচ্ছে পরবর্তী চারা গাছগুলো উৎপন্ন হবে, তাই না? এখন আমার কাছে বীজ না থাকলে আমি চারা কিভাবে উৎপাদন করব, সেই চিন্তাটা থেকে আমাকে মুক্তি দিচ্ছে। তাহলে কি, আমার বীজ সংরক্ষণ আর মজুদের সমস্যাটা থেকেও আমি মুক্তি পাচ্ছি। কি বলতে পারি, বীজ সংরক্ষণ ও মজুদ সমস্যা সমাধান। আচ্ছা, এখন আরেকটা কি কাজ হইতেছে, এখন বীজ সংরক্ষণ আর সমস্যার সমাধানটা আমি করতে পারতেছি। দেন এটা ছাড়া আর কি হইতেছে, আমার যে উদ্ভিদগুলোতে আমি কলম করতে পারতেছি না, কলমের মাধ্যমে আমি চারা উৎপাদন করতেছি না, সেই কলম করা যায় না এরকম উদ্ভিদ থেকেও কিন্তু আমি চারা তৈরি করতে পারতেছি। কলমে অক্ষম উদ্ভিদ থেকে চারা উৎপাদন সম্ভব হচ্ছে। এটা ছাড়া আরো কি হইতেছে, আমরা খুবই অল্প জায়গাতে, তুমি দেখো আমি যখন চারাগুলোকে উৎপাদন করতেছি, সেই উৎপাদনের জন্য আমাকে কিন্তু খুব অনেক বেশি জায়গা নিয়ে আমাকে হচ্ছে চাষ করতে হইতেছে না। আমি খুবই অল্প পরিসরে অল্প জায়গাতে আমি কি করতে পারতেছি, আমি চারা উৎপাদন করতে পারতেছি। তাহলে আমি কি বলতে পারি, অল্প জায়গায় বা অল্প পরিসরে অধিক চারা উৎপাদন করা সম্ভব। অল্প পরিসরে অধিক চারা উৎপাদন করা সম্ভব। তারপরে কি, আমাদের উদ্ভিদের যে কোনো টিস্যু থেকে আমি চারা উৎপাদন করতে পারতেছি, এটা হচ্ছে একটা সুবিধা। কি করতে পারতেছি, উদ্ভিদের যে কোনো টিস্যু থেকে
চারা উৎপাদন সম্ভব। তারপরে কি মনে করো আমাদের বিদেশি বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, যেমন হচ্ছে অর্কিড, তারপরে হচ্ছে স্ট্রবেরি, তারপরে হচ্ছে আরও কি আছে মাখন ফল যেটা অ্যাভোক্যাডো। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে, এই ধরনের ফলগুলা বা গাছগুলা হচ্ছে আমাদের দেশের আবহাওয়ার সাথে তারা সামঞ্জস্যপূর্ণ না। তাহলে ওই ধরনের যে উদ্ভিদ আছে তাদের হচ্ছে টিস্যুগুলাকে, তাদের যে টিস্যু থেকে আমি হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন করে সেই চারাকে আমাদের দেশীয় আবহাওয়াতে খাপ খাওয়ানোর জাত সৃষ্টি করা যায়। তাহলে কি বিদেশি জাতের উদ্ভিদগুলা, কি বলতে পারি, বিদেশি জাতের উদ্ভিদ থেকে দেশি আবহাওয়ার খাপ খাওয়ানো উদ্ভিদ তৈরি করা সম্ভব। খাপ খাওয়ানো উদ্ভিদ তৈরি সম্ভব। তো এইগুলো হচ্ছে ওভারঅল কৃষি ক্ষেত্রে আমরা বলতে পারি যে টিস্যু কালচারের কাজগুলো। তো যেহেতু আমাকে টোটালি একটা পুরো বীজ সংরক্ষণ বা আমাকে চারা নিয়ে অনেক বড় জায়গাতে চাষ করতে হচ্ছে, বা বিভিন্ন ধরনের চারার চাষ করার যে রেস্ট্রিকশনটা ছিল আগে, সেই রেস্ট্রিকশনটা থেকে আমাকে মুক্তি দিচ্ছে। দ্যাট মিনস আমার জন্য কৃষি কালচার পদ্ধতিটা কি একটা আশীর্বাদ স্বরূপ। দ্যাট মিনস আমাদের কি কৃষিক্ষেত্রে এটা অনেক বড় একটা বিপ্লব ঘটায় দিচ্ছে। কৃষিক্ষেত্রে যতগুলো প্রতিবন্ধকতা ছিল, সে প্রতিবন্ধকতা থেকে কি আমাকে হচ্ছে এই টিস্যু কালচারটা মুক্ত দিছে, যেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে সম্ভব। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। তো আমরা ঢাকা বোর্ড 2023-এর একটা প্রশ্ন সলভ করে ফেললাম। তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। তো পরবর্তী প্রশ্ন কি বলছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজশাহী বোর্ড 2023। এখানে আমাকে কি বলছে যে আমাদের ওয়াই এবং জেড দুইটা কন্ডিশন দিছে, টেবিল দিছে। ওয়াই এ কি হয়েছে, এক্স প্লান্ট থেকে আমি অনুচারা তৈরি করতেছি এখন, আর জেড এ হচ্ছে জিন, জিন থেকে আর ডিএনএ, এবং তারপরে কি আমাদের হচ্ছে ট্রান্সজেনিক জীব। আচ্ছা, তো এখন আমাকে এখানে কি বলছে, উদ্দীপকের ওয়াই এর ধাপসমূহ ধারাবাহিকভাবে লিখো। তাহলে এখানে কি আমাদের ওয়াইটা কি এক্সপ্লান্ট থেকে অনুচারা তৈরি করা, তাই না? এখন এক্সপ্লান্ট জিনিসটা কি? এক্সপ্লান্ট জিনিসটা হচ্ছে আমরা টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের আমাদের সজীব যে কোনো একটা কোষকে বা সজীব একটা অংশকে উদ্ভিদ থেকে আলাদা করছি। যে অংশটা আলাদা করছি সেই অংশটাকে আমি কি বলতেছি, সেটাকেই বলতেছি হচ্ছে আমি এক্সপ্লান্ট। তাহলে এখানে আমার কি করব, আবার টিস্যু কালচারের ধাপগুলাকে এখানে দেখাইতে হবে, কারণ এক্সপ্লান্ট থেকে অনুচারা তৈরি করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টিস্যু কালচারের ধাপ। তাহলে আমাকে এখানে কি করতে হবে, টিস্যু কালচারের ধাপগুলা লিখতে হবে। কি করতে হবে, টিস্যু কালচারের ধাপ। তাহলে টিস্যু কালচারের ধাপগুলা কি কি? টিস্যু কালচারের ধাপ হচ্ছে প্রথমে তোমাকে এক্সপ্লান্ট নিতে হবে। প্রথমে কি করতে হবে, তোমাকে হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে, যে তুমি কোন গাছ থেকে তুমি চারা উৎপাদন করতে চাচ্ছ। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে। এখন এই মাতৃ উদ্ভিদ তুমি নির্বাচন করলা, মাতৃ উদ্ভিদ নির্বাচনের পরে তোমাকে পরের কাজ কি করতে হবে, এই যে মাতৃ উদ্ভিদ আছে সেই মাতৃ উদ্ভিদ থেকে তোমাকে এক্সপ্লান্ট সংরক্ষণ করতে হবে বা সংগ্রহ করতে হবে। কি করতে হবে, মাতৃ উদ্ভিদ থেকে এক্সপ্লান্ট সংরক্ষণ করতে হবে। এখন মনে করো এটা হচ্ছে তোমার মাতৃ উদ্ভিদ, এখান থেকে তুমি হচ্ছে জাস্ট এই অংশটুকুকে তুমি চাচ্ছ যে তুমি এই অংশ থেকে তুমি নতুন চারা তৈরি করবা। তাহলে এখন তোমাকে কি করতে হবে, এই মাতৃ উদ্ভিদটার এই জায়গাটা থেকে হচ্ছে তোমার এই কোষগুলাকে আলাদা করে নিতে হবে। তাহলে তুমি কি করছো, এখান থেকে হচ্ছে তুমি এক্সপ্লান্ট আলাদা করে নিছো, এক্সপ্লান্ট নিয়ে নিছো। তার মানে তুমি মাতৃ উদ্ভিদ প্রথমে নির্বাচন করছো, দেন এক্সপ্লান্টটাকে আলাদা করছো। এখন পরবর্তীতে তোমার কাজটা কি হবে, পরবর্তী কাজটা হবে হচ্ছে এখন যেই এক্সপ্লান্টটা তুমি নিছো বা যেই টিস্যুগুলাকে তুমি আলাদা করছো সেই টিস্যুগুলাকে আবাদ মাধ্যমে স্থাপন করতে হবে। আবাদ মাধ্যম কোনটা, যেখানে এই টিস্যুটা হচ্ছে তার কোষ বিভাজন করতে পারবে। তাহলে কি তোমাকে হচ্ছে
আবাদ মাধ্যম আগে তৈরি করতে হবে। আবাদ মাধ্যম তো স্থানান্তর করবা, এই এক্সপ্লান্টটাকে যে আবাদ মাধ্যমে স্থানান্তর করবা সেখানে হচ্ছে আগেতেই সেই আবাদ মাধ্যমটা তৈরি করতে হবে। তাহলে প্রথমে কি আবাদ মাধ্যম তৈরি করা। তাহলে এখন আবাদ মাধ্যম জিনিসটা কি, আমাদের হচ্ছে আবাদ মাধ্যমটাকে বলি হচ্ছে আমরা কালচার মিডিয়াম, যে মিডিয়ামটাতে হচ্ছে আমি টিস্যু কালচারটা করব সেটাকে হচ্ছে কালচার মিডিয়াম বলতেছি। তাহলে আমাকে এখানে কি করতে হবে, কালচার মিডিয়ামটা তৈরি করতে হবে। এখন কালচার মিডিয়ামটা আমি কিভাবে তৈরি করব, প্রথমে হচ্ছে তুমি এখানে কিছু ফাইটো হরমোন হচ্ছে তুমি দিবা, দেন হচ্ছে তুমি তার মধ্যে পিএইচটাকে মেনটেন করবা। এখানে তার পিএইচ এর রেঞ্জটা কত থাকতে হবে, পিএইচ এর রেঞ্জটা হচ্ছে এখানে 5.5 থেকে 5.5 থেকে 5.8 মধ্যে হচ্ছে তার পিএইচটা থাকতে হবে। যেহেতু উদ্ভিদের জন্য কি প্রয়োজন, কিছু ফাইটো হরমোন প্রয়োজন, কিছু কি প্রয়োজন, কিছু ফাইটো হরমোন থাকা প্রয়োজন। তাহলে তোমাকে এখানে কিছু ফাইটো হরমোন এখানে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে জমাট বাঁধার জন্য এই যে তুমি যে আবাদ মাধ্যমটা তৈরি করতেছো সেটার যে আবাদ মাধ্যম আছে বা কালচার মিডিয়াম আছে সেটাকে জমাট বাঁধার কিছু উপাদান দিতে হবে। যেমন এখানে জমাট বাঁধার উপাদান হিসেবে তুমি ইউজ করতে পারো এগার এগার, কি দিতে পারো তুমি হচ্ছে এখানে এগার ইউজ করতে পারবা জমাট বাঁধার উপাদান হিসেবে। তাহলে তুমি এখানে আবাদ মাধ্যম তৈরি করে ফেললা। এখন আবাদ মাধ্যম তৈরি করার পরে তোমাকে কি করতে হবে, যে এক্সপ্লান্টটাকে হচ্ছে এই আবাদ মাধ্যমে স্থাপন করতে হবে। কি করতে হবে, এই এক্সপ্লান্টটাকে হচ্ছে আবাদ মাধ্যমে স্থাপন করতে হবে। তাহলে আমাদের পরবর্তী কাজ কি, আমাদের এই আবাদ মাধ্যমটাকে স্থানান্তর করবা। এখন দেখো স্থানান্তর তো করবো, এখন আবাদ মাধ্যম তৈরি করার পরে কি করতে হবে, তোমাকে আবাদ মাধ্যমটাকে আরেকবার একটু মডিফাই করে তাকে নির্জীব করতে হবে, মানে তাকে হচ্ছে জীবাণুমুক্ত করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, কালচার মিডিয়ামে হচ্ছে তোমার কালচার মিডিয়ামটাকে হচ্ছে জীবাণুমুক্ত করে নিতে হবে। ফাইনালি জীবাণুমুক্তকরণ। এখন জীবাণুমুক্ত করার পরে সাথে সাথে তুমি যে কাজটা করবা, তোমার এক্সপ্লান্টটাকে স্থাপন করে দিবা। এক্সপ্লান্ট স্থাপন। এখন এটা যদি তোমার আবাদ মাধ্যম হয়, এটা যদি তোমার আবাদ মাধ্যম হয় তাহলে এটার মধ্যে এখন তোমার কাজটা কি হবে, তুমি যেই এক্সপ্লান্টটা নিছো তোমার সেই এক্সপ্লান্টটাকে হচ্ছে এখন এই আবাদ মাধ্যমে স্থাপন করে দেওয়া। এখন তুমি এক্সপ্লান্টটাকে হচ্ছে আবাদ মাধ্যমে স্থাপন করে দিছো। এখন স্থাপন করার পরে কি করতে হবে, এখন এটাকে একটু টাইম দিতে হবে যাতে করে সে কি করতে পারে, সে হচ্ছে এখন তার এই আবাদ মাধ্যমে সে হচ্ছে কি করতে পারে, সে হচ্ছে ক্যালাস সৃষ্টি করতে পারে। সে কি করতে পারে, সে হচ্ছে যাতে ক্যালাস তৈরি করতে পারে, ক্যালাস তৈরি করতে পারে বা তৈরি করবে। ক্যালাস তৈরি আমরা লিখি শুধু জাস্ট পয়েন্টটাকে, ক্যালাস তৈরি। এখন এই ক্যালাস তৈরির জন্য দেখো এখানে একটা টেম্পারেচার লাগবে, একটা টেম্পারেচার থাকা লাগবে। সেই টেম্পারেচারের রেঞ্জটা কত, সেই টেম্পারেচারটা থাকতে হবে হচ্ছে তোমার এই আবাদ মাধ্যমের মধ্যে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কত, 17 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হচ্ছে তোমার এই আবাদ মাধ্যমের তাপমাত্রা থাকতে হবে। এর মধ্যে আপেক্ষিক আর্দ্রতা কতটুকু থাকতে হবে, তার মধ্যে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা থাকতে হবে হচ্ছে 70 থেকে 75% হচ্ছে তার আর্দ্রতা থাকতে হবে। কতটুকু, 70 থেকে 75% তার মধ্যে আপেক্ষিক আর্দ্রতা থাকতে হবে। এখন যদি এই পরিমাণ জিনিসগুলো তুমি তাকে এনশিওর করতে পারো, তুমি তো আগেই হচ্ছে আবাদ মাধ্যমটাকে তুমি সুন্দর মতো ফাইটো হরমোন দিয়ে দিছো, তার মধ্যে তার পিএইচটাকে ঠিক রাখছো, এখন তাকে ঠিক মতো পানি দিচ্ছ বা তার যতটুকু আর্দ্রতা দরকার সেই আর্দ্রতা তুমি তাকে দিয়ে দিছো, পাশাপাশি হচ্ছে তাকে সেই টেম্পারেচার দিছো। এখন কি করতে পারবে, এই আমাদের যেই এক্সপ্লান্টটা আছে সে হচ্ছে কিছু টিস্যুর গুচ্ছ তৈরি করে ফেলবে, যেটাকে আমরা বলতেছি ক্যালাস। তার মানে এখন সে ক্যালাসটা তৈরি করতে পারবে। এখন এই ক্যালাস থেকে পরবর্তীতে কি হবে, অনেকগুলা মুকুল তৈরি হয়ে যাবে। এখন মুকুল তৈরি হওয়ার পরে কি হবে, আমার পরবর্তীতে এই ক্যালাসটা থেকে কি তৈরি হবে, ক্যালাসের হচ্ছে মূল সৃষ্টি হবে। কি হবে, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করতে হবে। এখন ক্যালাস থেকে যদি তুমি মনে করো তোমার হচ্ছে ক্যালাস, এটা তোমার হচ্ছে এখান থেকে তুমি হচ্ছে এরকম অনেকগুলা টিস্যু গুচ্ছ বিভাজিত হয়ে এরকম হয়ে গেছে। এখন এর তো মূল নাই, গাছের তো মূল থাকবে তাই না। এখন তোমাকে মূল উৎপাদনের জন্য আরেকটা মাধ্যমে হচ্ছে এই ক্যালাসটাকে স্থানান্তর করতে হবে। তাহলে কি বলবো আমরা, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করতে হবে। এখন মূল উৎপাদক মাধ্যমে আমরা যদি স্থানান্তর করি, এরপরে কি হবে, এখানে হচ্ছে মূল উৎপাদন হবে, দেন কি হবে, দেন হচ্ছে এখানে চারা উৎপাদন হবে, দেন কি হবে, এখানে
চারা উৎপাদন হবে, চারা উৎপাদন হবে। তাহলে এই যে ক্যালাসটা ছিল, এই ক্যালাসটা এখন কি হবে? ক্যালাসটা হচ্ছে আমাদের মূল উৎপাদন করবে। ক্যালাসটার মধ্যে কি হবে? ক্যালাসের মধ্যে হচ্ছে আমার এখন মূল তৈরি হবে অন্য আরেকটা মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করলে। এই মূল থেকে পরবর্তীতে কি তৈরি হবে? মূল থেকে পরবর্তীতে হচ্ছে আমার চারা গাছ তৈরি হবে। মূল থেকে কি তৈরি হবে? মূল থেকে হচ্ছে চারা তৈরি হবে। এখন এই চারাটা কি করতে হবে? এখন আমি এই চারাটাকে হচ্ছে আমার কি করতে হবে? আমার হচ্ছে পরিবেশে স্থানান্তর করতে হবে। আমার হচ্ছে প্রথমে টবে স্থানান্তর করব। চারাটাকে প্রথমে কি করব? আমি হচ্ছে এটাকে টবে স্থানান্তর করব, কারণ সে হচ্ছে বাহিরের পরিবেশকে এখনো চিনে না, তাকে হচ্ছে আগে টবে রেখে রেখে বাহিরের পরিবেশ চিনাইতে হবে। তাহলে টবে স্থানান্তর, এবং পরবর্তীতে যখন সে একটা সময় বাহিরের পরিবেশ চিনে যাবে, তখন কি করব? আমরা তাকে মাঠ পর্যায়ে স্থানান্তর করে দিব। তারপরে কি করব? মাঠ পর্যায়ে স্থানান্তর করে দিব। তাহলে ওভারঅল এই হচ্ছে আমাদের কি টিস্যু কালচারের ধাপগুলা। এটা কি? এখানে হচ্ছে ওভারঅল সম্পূর্ণ আমার টিস্যু কালচারের ধাপগুলা একত্রে। ঠিক আছে? তা আমাদের কি করব? প্রথমে মাতৃ উদ্ভিদ নির্বাচন করব। মাতৃ উদ্ভিদ থেকে হচ্ছে আমি এক্সপ্লান্ট নিব। এক্সপ্লান্ট থেকে কি করব? এক্সপ্লান্ট নেওয়ার পরে আমি যেই জায়গাতে এক্সপ্লান্টটা রোপণ করব বা আমি হচ্ছে রাখবো, সেটা হচ্ছে আবাদ মাধ্যম। সে আবাদ মাধ্যম তৈরি করব। তৈরি করার পরে সেই আবাদ মাধ্যমের মধ্যে যাতে কোনো রোগ জীবাণু না থাকে, সেই রোগ জীবাণুটাকে আমি হচ্ছে আমার দূর করার জন্য জীবাণুমুক্ত করব। জীবাণুমুক্ত করার পরে দেন আমি কি করব? এক্সপ্লান্টটাকে স্থাপন করব। সেখানে আমি তাকে একটা অপটিমাম টেম্পারেচার দিব, তাকে হচ্ছে কিছু আর্দ্রতা দিব, তার মধ্যে সে আর্দ্রতাকে মেনটেন করব। এরপরে সেখানে কি তৈরি হবে? সেই এক্সপ্লান্ট থেকে হচ্ছে কিছু ক্যালাস তৈরি হবে। ক্যালাস মানে হচ্ছে অনেকগুলা টিস্যু তৈরি হবে, টিস্যুর গুচ্ছ তৈরি হবে। এখন আমার তো ক্যালাস পেয়ে গেছি, এখন এই ক্যালাসটাকে হচ্ছে আমি মূল উৎপাদনের জন্য আরেকটা মাধ্যমে স্থানান্তর করব। সেই মাধ্যমে এখানে আমার মূল তৈরি হবে। এখন মূল তৈরি হলে সেটা আস্তে আস্তে করে আরো বড় হইতে থাকবে, আমি তখন চারা গাছ পাবো। এখন চারা গাছ উৎপাদন হয়ে গেলে চারা গাছটাকে আমি কি করব? টবে লাগাই দিব। তবে হচ্ছে কিছুদিন আমার আগের অবস্থাতে রাখবো, আগের যেই পরিবেশ বা যেই টেম্পারেচারটাতে সে ছিল সব সময় সেখানে রাখবো, আর কিছু সময় হচ্ছে আমার বাহিরের পরিবেশে রাখবো। এভাবে করে করে সে যখন বাহিরের পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে যাবে, তখন তাকে আমি মাঠ পর্যায়ে রোপণ করে দিব। এটা হচ্ছে কি আমার টিস্যু কালচারের ধাপগুলা। তো আশা করি এটা হচ্ছে তোমরা সবাই খুব সুন্দর করে লিখতে পারবা। তো আমরা হচ্ছে আমাদের পরের প্রশ্নে যাই। তো পরের প্রশ্নে আমাকে কি বলছে? পরের প্রশ্নে বলছে হচ্ছে যে জীব প্রযুক্তি এ হচ্ছে এখানে এর মাধ্যমে কি করা হয়? এটা হচ্ছে এক্সপ্লান্ট অসংখ্য অনুচারা। এক্সপ্লান্ট থেকে কি করা হয়? অসংখ্য অনুচারা তৈরি করা হচ্ছে। আচ্ছা, দেন জীব প্রযুক্তি বি, এখানে কি করা হচ্ছে? প্লাজমিড আর কাঙ্ক্ষিত জিনের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি তৈরি করা হচ্ছে। এটাও চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্ন। তো এখানে আমাকে প্রশ্নে কি বলছে? বাংলাদেশের প্রেক্ষিতে উদ্দীপকে বর্ণিত এ প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকে বর্ণিত যে এ প্রক্রিয়াটা আছে, সেই এ প্রক্রিয়াটা কি? এক্সপ্লান্ট থেকে অসংখ্য অনুচারা তৈরি করতেছি। তাহলে আমি এই পদ্ধতি থেকে বুঝতে পারতেছি এক্সপ্লান্ট থেকে চারা তৈরি মানেই হচ্ছে এটা কি? এটা হচ্ছে আমার টিস্যু কালচার। এটা কোন পদ্ধতির কথা বলা হয়েছে? টিস্যু কালচার পদ্ধতি। এখন বাংলাদেশের সাপেক্ষে আমাকে কি বলছে? টিস্যু কালচার পদ্ধতিটা নিয়ে আলোচনা করতে বলছে বাংলাদেশের সাপেক্ষে। এখন দেখো বাংলাদেশটা কি? বাংলাদেশ হচ্ছে আমাদের মোটামুটি একটা গ্রীষ্মমণ্ডলীয় দেশ বা আমাদের হচ্ছে উষ্ণ দেশ। এখন গ্রীষ্মমণ্ডলীয় দেশ যেহেতু, তার মানে আমি এখানে কি করতে পারতেছি না বলো তো? আমি এখানে শীতকালীন যেই দেশগুলো আছে, মনে করো অ্যান্টার্কটিক মহাদেশের যেই দেশগুলো আছে, সেখানকার যেই ফলমূল আছে সেইগুলো আমি বাংলাদেশে কখনো উৎপাদন করতে পারবো না, কারণ সেই ফলগুলা বা সেই গাছগুলা হচ্ছে ওই পরিবেশের সাথেই তারা হচ্ছে অভ্যস্ত। তাহলে আমি এখানে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে কি করতে পারতেছি? আমি হচ্ছে বিভিন্ন দেশি বিদেশি চারাগুলাকে চাষ করতে পারতেছি। আমি কি করতে পারি? আমি হচ্ছে দেশি বিদেশি চারা উৎপাদন করতে পারতেছি। প্রথম কথা, দেশি বিদেশি চারা উৎপাদন করতে পারতেছি, এটা একটা কথা। দ্বিতীয় কথা কি? আমরা হচ্ছে কলার চারা উৎপাদন করতে পারতেছি। দেখো কলা গাছের কিন্তু বীজ, ওরকম ভাবে বীজ থেকে চারা উৎপাদনটা খুবই কষ্টের। তাহলে এই কলা গাছেরও টিস্যু কালচার মাধ্যমে কি তুমি হচ্ছে চারা উৎপাদন করতে পারবা। তারপরে তুমি আরো কি করা যায়? বিভিন্ন ধরনের আমাদের ডাল জাতীয় ফসল আর হচ্ছে বাদামের টিস্যু কালচার করা যায়। কি? আমরা যেহেতু কি করতে পারি? বিভিন্ন ধরনের ডাল জাতীয় উদ্ভিদ বা
বাদাম জাতীয় উদ্ভিদেরও তুমি সুন্দর চারা উৎপাদন করতে পারতেছো কিসের মাধ্যমে? এই টিস্যু কালচারের মাধ্যমে। এখন দেখো অর্কিড নামক কিছু ফুল আছে বা আমাদের চন্দ্রমল্লিকা, লিলি এই জাতীয় যে ফুলগুলো আছে এদের চারাগুলোও তুমি হচ্ছে কৃষি টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করতে পারবা, যেহেতু এরা আমাদের দেশীয় মানে দেশীয় ফুল না, দেশের বাহিরের ফুল বা বিদেশি ফুল, তাদেরকে হচ্ছে তুমি টিস্যু কালচারের মাধ্যমে আমাদের দেশীয় পরিবেশে তুমি উৎপাদন করতে পারবা। তাহলে কি কি ফুলের কথা বললাম? প্রথমে হচ্ছে চন্দ্রমল্লিকা, লিলি, দেন হচ্ছে তোমরা কার্নেশন ফুল, কার্নেশন, এই ফুলগুলা ইত্যাদি ফুলগুলা কি উৎপাদন করা যায়, ইত্যাদি ফুল উৎপাদন করা যায়। তারপরে হচ্ছে আকাশমণি যে উদ্ভিদটা আছে সেই আকাশমণি উদ্ভিদটা অনেক বেশি তাড়াতাড়ি বড় হয়, বা এটা হচ্ছে কাষ্ঠল উদ্ভিদ। এই উদ্ভিদটার হচ্ছে কি করা যাবে, এই উদ্ভিদটার তুমি চারাটাও কি করতে পারতেছো, তুমি হচ্ছে এই টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করতে পারতেছো। তাহলে কি আকাশমণি গাছের তুমি কি করতে পারতেছো, আকাশমণি গাছের তুমি হচ্ছে চারা তৈরি করতে পারতেছো। তোমাদের এখানে এটাকে কি বলে জানি না, বাট আমাদের এলাকাতে হচ্ছে এটাকে আকাশী গাছ বলা হয়। আকাশমণি উদ্ভিদের চারা উৎপাদন করা যায়, চারা উৎপাদন করা যায়। এখন দেখো আমাদের খুবই জনপ্রিয় একটা ফল বর্তমানে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্ট্রবেরি। এখন যেটা আমাদের দেশীয় ফল না, এই স্ট্রবেরির চারাও কিন্তু এই টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা যায়। তাহলে ওভারঅল আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে এই জিনিসগুলো কিন্তু আমাদের মোটামুটি অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, এবং আমাদের হচ্ছে অর্থনীতি না শুধু, আমাদের গৃহস্থলে বিভিন্ন কাজকর্ম বা আমাদের হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ভ্যারাইটির ফলমূলগুলা চাষ করতে সাহায্য করতেছে বা সেই পরিবেশের সাথে অ্যাডাপ্ট হইতে সাহায্য করতেছে। তাহলে অবশ্যই এই প্রক্রিয়াটা, টিস্যু কালচার পদ্ধতিটা আমাদের কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাপেক্ষে অনেক গুরুত্বপূর্ণ, যেখানে আমি আমাদের বিলুপ্তপ্রায় উদ্ভিদগুলোকে সংরক্ষণ করতে পারতেছি। আমার জন্য যেই গাছটা দরকার আমি উৎপাদন করব, কিন্তু সেই গাছটার কোনো বীজ নাই আমার কাছে, বা সেই গাছটার বীজ থেকে চারা উৎপাদন করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাদেরকে আমি খুব সহজেই আমি চারাতে রূপান্তর করে আমি হচ্ছে লাগাইতে পারতেছি। তাহলে অবশ্যই সেটা আমাদের দেশীয় পরিস্থিতিতে বা দেশীয় পরিপ্রেক্ষিতে অবশ্যই খুবই ফলপ্রসূ। ঠিক আছে, তো আশা করি এটা লিখতে পারবা ইনশাল্লাহ। তো আমরা পরের প্রশ্নে যাই। তো পরের প্রশ্নে আমাদের কি বলছে, আমাদের দুইটা ছবি দিছে। প্রথমে হচ্ছে এক্স, যেখানে হচ্ছে আমাদের একটা গোল একটা জিনিস দিছে, গোল একটা চিত্র দিছে, যার হচ্ছে একটা পার্টে অন্য আরেকটা পার্ট হচ্ছে যুক্ত আছে। এটা দেখে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ এর পার্ট, এটা হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ এর পার্ট। আর এটা হচ্ছে আমাদের মেইনলি কি প্লাজমিডের হচ্ছে এখানে রিকম্বিনেশন ঘটানো হয়েছে। আর চিত্র ওয়াইটা কি, চিত্র ওয়াইটা হচ্ছে একটা টেস্ট টিউবের ভিতরে কতগুলা গাছ আছে। এখানে কৃষিক্ষেত্রে চিত্র ওয়াই এর ব্যবহৃত প্রযুক্তিটির ভূমিকা লেখান। চিত্র ওয়াই আমাদের টিউবের ভিতরে গাছ, দ্যাট মিনস এটা কি, চিত্র ওয়াই হচ্ছে আমাদের টিস্যু কালচার। ওয়াই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে টিস্যু কালচার। তাহলে টিস্যু কালচার পদ্ধতি এটা কৃষিক্ষেত্রে কি ভূমিকা রাখে, এটা তো মোটামুটি এতক্ষণে পড়েই ফেলছি, যে আমাদের কৃষিক্ষেত্রে চারা গাছ উৎপাদনে সে হচ্ছে সাহায্য করতেছে, এবং সেটা কি করে, অল্প জায়গাতে বেশি পরিমাণের গাছ উৎপাদনে সাহায্য করতেছে। হুবহু মাতৃ উদ্ভিদের আমাদের কি করতেছে, সে হচ্ছে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পন্ন চারা উৎপাদন করাইতে পারতেছে। আমরা হচ্ছে রোগমুক্ত চারা উৎপাদন করতে পারতেছি, এবং খুবই অল্প, আমরা হচ্ছে যদি বীজ না থাকে তাহলে সেই বীজ না থাকলেও আমাকে চারা গাছ উৎপাদনের জন্য কোনো টেনশন করতে হচ্ছে না। তাহলে অবশ্যই এই জিনিসগুলো কৃষিক্ষেত্রেরই একটা গুরুত্ব। তাহলে আশা করি এই জিনিসটা আনসার করতে পারবা। তাহলে এটা তোমরা হচ্ছে নিজেরা হোম প্র্যাকটিস করবা। ওকে, তো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে, এ আর হচ্ছে বি দুইটা আমাদের কন্ডিশন দিছে। এতে হচ্ছে এক্সপ্লান্ট থেকে হচ্ছে আমরা অনেকগুলা প্লান্ট তৈরি করতে পারতেছি, অনেকগুলা প্লান্টস, এটা প্ল্যানেটস না প্লান্টস হবে, অনেকগুলো উদ্ভিদ তৈরি করতে পারতেছি। তারপরে আমাদের হচ্ছে আরেকটা উদ্দীপক দিছে, সেগুলো হচ্ছে সিউডোমোনাস, তারপর হচ্ছে আমাদের নোকার্ডিয়া, আর হচ্ছে আমাদের টোরোলা। তিনটা জিনিসের নাম বলছে এখানে। আমাকে কি বলছে, আমাদের
উদ্দীপকের এ প্রক্রিয়াটি চিত্রসহ বর্ণনা করো। তাহলে এ দিয়ে আমি কি বুঝতেছি, এটা হচ্ছে আমাদের এক্সপ্লান্ট থেকে আমাদের প্লান্ট তৈরি, এটা হচ্ছে আমার অবশ্যই টিস্যু কালচার। তাহলে টিস্যু কালচারের চিত্রটাকে আমার এখানে আঁকতে বলছে। তাহলে টিস্যু কালচারের চিত্র মোটামুটি তো আমরা সবাই, আমরা যেহেতু ধাপগুলো পড়ছি তাহলে চিত্র আমরা অবশ্যই খুব সহজে আঁকতে পারবো। তাহলে দেখো আমরা যদি একটু চিত্রের দিকে যাই, প্রথমে হচ্ছে তোমাকে একটা এক্সপ্লান্ট নির্বাচন করতে হবে। আমরা একটা সবুজ কালার দিই যেহেতু গাছ আঁকতেছি। তোমাকে হচ্ছে একটা এক্সপ্লান্ট নির্বাচন করতে হবে। মনে করো তুমি একটা গাছ নিছো, এই গাছ থেকে হচ্ছে তুমি কি করবা, তুমি হচ্ছে এই গাছের চারা তৈরি করবা। তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে। এই মাতৃ উদ্ভিদ থেকে তুমি কি করবা, মাতৃ উদ্ভিদ থেকে তুমি হচ্ছে এক্সপ্লান্ট নিবা। এক্সপ্লান্ট মানে হচ্ছে কোন অংশটুকু তুমি আমাদের নতুন উদ্ভিদ তৈরির জন্য ব্যবহার করতে চাচ্ছ। তাহলে তুমি হচ্ছে এই অংশটা নিছো এক্সপ্লান্ট হিসেবে। এখন এই এক্সপ্লান্টটাকে রোপণ করার জন্য কি করতে হবে, তোমাকে হচ্ছে আবাদ মাধ্যম তৈরি করতে হবে। কি করতে হবে, তোমাকে হচ্ছে একটা আবাদ মাধ্যম তৈরি করতে হবে। তাহলে তুমি হচ্ছে এখানে একটা আবাদ মাধ্যম তৈরি করবা। এই আবাদ মাধ্যমে কি করবা, তুমি হচ্ছে এই এক্সপ্লান্টটাকে স্থাপন করবা বা স্থাপন করলা। আবাদ মাধ্যমে কি করছি, আমি এক্সপ্লান্ট স্থানান্তর করছি। এখন এই আবাদ মাধ্যমে এক্সপ্লান্টটা কি করবে, এক্সপ্লান্টটা হচ্ছে আস্তে আস্তে করে ক্যালাস তৈরি করবে। আবাদ মাধ্যমে এক্সপ্লান্ট কি করবে, আবাদ মাধ্যমে এক্সপ্লান্ট হচ্ছে ক্যালাস তৈরি করবে। ক্যালাস মানে হচ্ছে অনেকগুলা টিস্যুর গুচ্ছ তৈরি করবে সে। তাহলে সে হচ্ছে এখানে ক্যালাস তৈরি করে ফেলছে। এখন এই ক্যালাসটাকে সে যাতে মূল তৈরি করতে পারে, এই জন্য আমি কি করব, এই ক্যালাস থেকে মূল তৈরির জন্য আমি তাকে হচ্ছে মূল তৈরির আলাদা একটা মিডিয়ামে তাকে হচ্ছে আমি স্থানান্তর করব। মূল উৎপাদনের জন্য আমরা হচ্ছে মুকুলগুলোকে, এখানে মুকুল উৎপাদন হবে, আমি এখানে কি করব, মুকুলগুলাকে হচ্ছে কেটে নিয়ে আমি আমার মূল উৎপাদনের মিডিয়ামটাতে হচ্ছে সুন্দর মতো স্থানান্তর করে দিব, স্থাপন করে দিব। তাহলে ক্যালাস থেকে আমি হচ্ছে মূল উৎপাদনের জন্য তাকে হচ্ছে আলাদা একটা মিডিয়ামে আমি স্থাপন করলাম। তাহলে আমার হচ্ছে এটা ক্যালাস, ক্যালাস থেকে এখন কি তৈরি হবে, আমার হচ্ছে এখানে মূল তৈরি হইলো। ক্যালাস থেকে হচ্ছে এখন মূল তৈরি হয়েছে। এখন এই মূল থেকে কি করবে, আমাদের হচ্ছে আস্তে আস্তে করে এটা আরো কোষ বিভাজন করতে থাকবে। কোষ বিভাজন করতে করতে সে কি তৈরি করবে, সে হচ্ছে এখন চারা গাছ তৈরি করবে। সে হচ্ছে এখন কি করবে, সে হচ্ছে এখন চারা গাছ তৈরি করবে। এরকম ছোট ছোট সে কিছু চারা গাছ তৈরি করে ফেলবে। চারা গাছ তৈরি করে ফেললো। এখন আমার কি করতে হবে, এই চারা গাছগুলাকে আমার সুন্দর করে, আমাদের যখন সেটা হচ্ছে ছোট চারা গাছ সৃষ্টি করছে, সেটা হচ্ছে আমি মূল থেকে দেখলাম আমার মূল তৈরি হয়েছে, মূলের পরে হচ্ছে আমি চারা গাছ তৈরি করছি। চারা গাছ তৈরির পরে আমি কি করব, এই গাছগুলাকে হচ্ছে আমি সুন্দর মতো নিয়ে টবে স্থানান্তর করব। চারা গাছগুলাকে কি করব, আমি হচ্ছে টবে এখন স্থানান্তর করে দিব। টবে স্থানান্তর করবো, টেস্ট টিউব এঁকে ফেলছি। ওকে, আমাদের হচ্ছে এখন এই চারা গাছগুলাকে কি করব, এগুলাকে হচ্ছে আমি টবে স্থানান্তর করব। এই গাছগুলা হচ্ছে এখন টবে থাকবে। টব থেকে পরবর্তীতে হচ্ছে আমি তাকে কি করব, পরবর্তীতে সবার শেষে হচ্ছে আমি তাকে মাঠ পর্যায়ে স্থানান্তর করে দিব। তাকে একদম সবার শেষে কি করব, তাকে হচ্ছে আমি মাঠ পর্যায়ে মানে মাটিতে নিয়ে এই গাছটাকে আমি লাগাই দিব যাতে করে সে বড় হইতে পারে। এই হচ্ছে আমার টিস্যু কালচারের চিত্রটা। তো তোমাদের বইয়ে হচ্ছে যেটা করছে সেটা হচ্ছে আমাদের চারা গাছ টবে স্থানান্তরের চিত্রটা হচ্ছে একটু ঝামেলা করে দিছে, যে তোমাদের বইয়ে হচ্ছে দুই জায়গাতে দুই কথা বলা, সমস্যা নেই, বাট সিকোয়েন্স এটাই। তোমার যখন চারা উৎপাদন হবে সেই চারাটাকেই হচ্ছে তুমি কি করবা, ক্যালাস থেকে মূল উৎপাদন করবা, মূল উৎপাদন করে দেন সেটাকে হচ্ছে টবে স্থানান্তর করে সেই চারাটাকে মাঠ পর্যায়ে লাগাই দিবা। তাহলে এটা হচ্ছে কি তোমার টিস্যু কালচারের চিত্রটা, ঠিক আছে। তো এই চিত্রটার বর্ণনা যেহেতু আমরা আগে দিয়ে আসছি, আশা করি তোমরা এটা খুব সুন্দর মতো লিখতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমরা পরের প্রশ্নে যাই। এখানে কি বলছে, মিস্টার এক্স স্ট্রবেরির শীর্ষমুকুল হতে একটা প্রযুক্তির মাধ্যমে অসংখ্য চারা উৎপাদন করলেন। অতঃপর মিস্টার ওয়াই অন্য আরেকটি প্রযুক্তির মাধ্যমে বি ক্যারোটিন জিন প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছিলেন। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্ন। এখন এখানে আমি কি বলছি, উদ্দীপকে মিস্টার এক্স যে প্রযুক্তির মাধ্যমে অসংখ্য চারা উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন তার ধাপগুলা বর্ণনা করো। এখন মিস্টার এক্স কি করছে, তিনি হচ্ছে স্ট্রবেরির শীর্ষমুকুল থেকে তিনি একটা প্রযুক্তির মাধ্যমে অসংখ্য চারা উৎপাদন করছে। এখন স্ট্রবেরির শীর্ষমুকুলে কি আছে, অসংখ্য কোষ আছে। এখন আমরা জানি শীর্ষমুকুল বা উদ্ভিদের যে কোনো কোষ থেকে চারা উৎপাদন করার জন্য যে প্রযুক্তিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টিস্যু কালচার। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে
টিস্যু কালচার পদ্ধতি। তাহলে টিস্যু কালচার প্রযুক্তির ধাপগুলা আমরা এতক্ষণ ছবি আঁকলাম দেখলাম, তাহলে এটা আমরা ইনশাল্লাহ সবাই আনসার করতে পারবো। তাহলে এটাও তোমাদের হোম প্র্যাকটিস থাকলো, ঠিক আছে। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন কি, অর্কিডের শীর্ষস্থ, এটা শীর্ষস্থ হয়ে গেছে, এটা হবে শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে বিশেষ প্রযুক্তিতে চারা উৎপাদন করা যায়। শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে চারা উৎপাদন করা যায় মিন্স হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমার টিস্যু কালচারের কথা বলছে। আবার অণুজীব ব্যবহার করে বিশেষ প্রযুক্তির মাধ্যমে পতঙ্গরোধী জাত সৃষ্টি করা হয়েছে। তাহলে এটা কি, এটা হচ্ছে আবার রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি। প্রশ্ন কি করছে, প্রথম পদ্ধতির ধাপ, প্রথম পদ্ধতির সুবিধাসমূহ বর্ণনা করো। তাহলে প্রথম পদ্ধতিটা হচ্ছে কি, প্রথম পদ্ধতিটা হচ্ছে আমাদের টিস্যু কালচার। প্রথম পদ্ধতি কি, প্রথম পদ্ধতি হচ্ছে টিস্যু কালচার। আর টিস্যু কালচারের সুবিধা আমরা মোটামুটি আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে পড়ে আসছি, যেটা কি ছিল, যে আমাদের এই যে হুবহু মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন উদ্ভিদ তৈরি করতে পারতেছি, বীজ সংরক্ষণ বা আমাদের হচ্ছে কি আমাদের মজুদের কোনো সমস্যা নাই, কলম যে উদ্ভিদগুলার করতে পারতেছি না তার হচ্ছে আমি টিস্যু কালচার করতে পারতেছি। তারপরে হচ্ছে অল্প জায়গাতে অনেক বেশি পরিমাণের চারা উৎপাদন করতে পারতেছি, উদ্ভিদের যে কোনো টিস্যু থেকে আমি চারা উৎপাদন করতে পারতেছি, বিদেশি জাতের উদ্ভিদ থেকে আমি চারা উৎপাদন করতে পারতেছি। তাহলে এগুলো ওভারঅল সবগুলাই হচ্ছে কি টিস্যু কালচারের সুবিধা, ঠিক আছে। তো এটাও আশা করি তোমরা সবাই আনসার করতে পারবা। তাহলে এটাও কি, এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক, কারণ এটা যারা এতক্ষণে প্রশ্নগুলো দেখছো তাহলে তারা হচ্ছে এই জিনিসটাকে খুব সহজেই লিখে ফেলতে পারবা। তো পরের প্রশ্ন কি বলছে দেখো, আমাদের কোয়েশ্চেন কিন্তু এখন শুধু রিপিট হবে, ঠিক আছে। তো দেখো, উদ্দীপকের একটি উপযুক্ত কৃত্রিম পরিবেশে ইনভিট্রো পুষ্টির মাধ্যমে পৃথকীকৃত কোষ এবং টিস্যু বা অঙ্গকে আবাদ করে বর্ধন ও বিকাশ করার একটি কৌশল আছে। এখন উপযুক্ত কৃত্রিম পরিবেশে তুমি হচ্ছে টিস্যু বা অঙ্গকে আবাদ করে তুমি বৃদ্ধি করতেছো, এই পদ্ধতিটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, এটা হচ্ছে আমার টিস্যু কালচারকে রিপ্রেজেন্ট করতেছে। প্রশ্ন কি, উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার ধাপগুলো বর্ণনা করো। অ্যাগেইন তোমাকে কি করতে হবে, টিস্যু কালচারের ধাপ লিখতে হবে। তাহলে এটাও আমাদের হোম টাস্ক, টিস্যু কালচার ধাপ। ওকে, তারপরে কি বলছে, একটি উপযুক্ত কৃত্রিম পরিবেশে ইনভিট্রো পদ্ধতির মাধ্যমে আমাদের টিস্যু বা অঙ্গকে আবাদ করতেছি। আগের সিকিউটাই এখানে কি বলছে, উল্লিখিত ধরন প্রক্রিয়ায় মানে এই ধরনের প্রক্রিয়ার গুরুত্ব বর্ণনা করে। তার মানে তোমাকে এখানে কি করতে হবে, টিস্যু কালচার পদ্ধতির গুরুত্ব বর্ণনা করতে হবে। মানে তুমি এখানে সহজ কথায় কি লিখবা, টিস্যু কালচারের সুবিধাগুলা, যেটা আমরা পড়ে আসছি। টিস্যু কালচারের সুবিধা। ওকে, আমাদের পরের কোয়েশ্চেন কি, পরের প্রশ্ন হচ্ছে, বর্তমানে গবেষণাগারে চারা উৎপাদন করা হচ্ছে, চিত্র সহ উদ্দীপকের প্রক্রিয়াটি বর্ণনা করো। এখন গবেষণাগারে চারা উৎপাদন করা হচ্ছে জিনিসটা আসলে কখনো কোনো পারফেক্ট সিকিউর উদ্দীপক হইতে পারে না, কারণ গবেষণাগারে তুমি বিভিন্নভাবেই চারা উৎপাদন করতে পারবা। এটা তোমার রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমেও হইতে পারে, আবার তোমাদের হচ্ছে কি আমাদের টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমেও হইতে পারে। তাহলে আমরা যদি সিকিউরটাকে একটু মডিফাই করে নিজেদের মতো দেখি, তাহলে গবেষণাগারে আমাদের হচ্ছে এক্সপ্লান্ট থেকে চারা যদি উৎপাদন করা হয়, যদি গবেষণাগারে এখানে বলতো আমাকে এক্সপ্লান্ট থেকে বা আমার কোনো একটা টিস্যু থেকে চারা উৎপাদন করা হচ্ছে, তাহলে এটা হয়তো আমার টিস্যু কালচার। অথবা যদি আমাকে বলা হইতো যে আমার হচ্ছে অন্য আরেকটা উদ্ভিদের ডিএনএ এনে তুমি এই উদ্ভিদের সাথে তুমি মিক্স করে এই উদ্ভিদের ডিএনএর সাথে বা তার জেনেটিক সিকোয়েন্স চেঞ্জ করে তুমি অন্য প্রজাতির আরেকটা তুমি চারা উৎপাদন করছো, যেরকমটা ছিল বিটি বেগুনের ক্ষেত্রে বীজবিহীন পোকাবিহীন যেই বেগুনটা উৎপাদন করা হয়েছে, তাহলে সেটা হয়তো কি, সেটা হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি, যেটা আমরা সামনে পড়বো। তাহলে আসলে এটা উদ্দীপকটা ক্লিয়ার না, রিকম্বিনেশন ডিএনএ। তাহলে আমাদের এটা দুইটাই হইতে পারে, তাহলে এটা আমরা স্কিপ করে যাচ্ছি, কারণ এটা যেহেতু আমাদের চিত্রসহ প্রক্রিয়াটি, এখন এটা যেহেতু আমাদের উদ্দীপকটাকে গবেষণাগারে দুইভাবেই বাবা তুমি চারা উৎপাদন করতে পারবা, ঠিক আছে। তাই আমরা এটার দিকে যাচ্ছি না, ঠিক আছে, দুইটা পদ্ধতিতে হইতে পারে। তা আমরা পরবর্তী ভালো প্রশ্ন দেখি। এখানে আবার সে আগের ডিএনএটা ঘ কি বলছে, যে আমাদের উদ্দীপকের প্রক্রিয়া দুইটির মধ্যে তুলনা করা এবং কোনটির মাধ্যমে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করা সম্ভব সেটা ব্যাখ্যা করো। তাহলে দেখো, এক্সপ্লান্ট থেকে অনুচারা তৈরি, সেটা আমি প্রথমেই দেখে আসছি, সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের টিস্যু কালচার। আর জিন থেকে তুমি আরডিএনএ তো নাই, আর আরএনএ আছে, আরডিএনএ মানে হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তুমি এখানে ট্রান্সজেনিক জীব তৈরি করতে পারতেছো। মানে তুমি নতুন কোনো একটা
ডিএনএ বা ডিএনএ সিকোয়েন্সের জীব তৈরি করতে পারতেছো, সেটাকে বলতেছে হচ্ছে, বা ডিএনএর সিকোয়েন্সটাকে চেঞ্জ করছে এরকম একটা জীবকে বলা হচ্ছে ট্রান্সজেনিক জীব। এই ধরনের যে জীবটা তৈরি করতেছো সেই জীবের যে প্রযুক্তিটা, সেই জীব তৈরি করতে যে প্রযুক্তিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে তোমাকে এখানে বলছে কি প্রক্রিয়া দুইটার মধ্যে তুলনা করতে, দ্যাট মিনস তোমাকে এখানে কি করতে বলছে, তোমাকে বলছে হচ্ছে এখানে ডিএনএ রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি আর হচ্ছে টিস্যু কালচারের মধ্যে তোমার হচ্ছে তুলনা করতে বলছে। আর লাস্টে কি বলছে, কোনটির মাধ্যমে ভিন্ন বৈশিষ্ট্যের সম্পূর্ণ জীব তৈরি করা সম্ভব। তাহলে আমরা পার্থক্যে পরে যাচ্ছি, আমরা হচ্ছে আগে দেখি ভিন্ন বৈশিষ্ট্যের জীব তৈরি করা সম্ভব কোনটার ক্ষেত্রে। দেখো টিস্যু কালচারের ক্ষেত্রে কি হয়, টিস্যু কালচারের ক্ষেত্রে কি হয়, টিস্যু কালচারের ক্ষেত্রে হচ্ছে তোমাকে মোটামুটি এখানে তুমি মাতৃ উদ্ভিদের মতো উদ্ভিদ তৈরি করতেছো, কি হুবহু মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন উদ্ভিদ তুমি তৈরি করতেছো এই টিস্যু কালচারে। কিন্তু যদি হুবহু মাতৃ উদ্ভিদের গুণ সম্পন্ন হয়, তাহলে মনে করো যদি মায়ের ক্যান্সার থাকে তাহলে কন্যারও ক্যান্সার হবে। তাহলে মায়ের যা যা সমস্যা আছে সেটা হচ্ছে কন্যার মধ্যে স্থানান্তরিত হইতে থাকবে, এবং তাদের যেহেতু জেনেটিক সিকোয়েন্সের কোনো চেঞ্জ নাই, তাহলে তাদের হচ্ছে অবস্থাটা একটু খারাপ হইতে থাকবে, মানে তারা হচ্ছে একটু দুর্বল হইতে থাকবে, এবং একটা পর্যায়ে তারা হচ্ছে অনেক বেশি দুর্বল উদ্ভিদ উৎপাদন করা শুরু করে দিবে মাতৃ উদ্ভিদের হুবহু গুণ সম্পন্ন যদি চলমান থাকে। এই জন্য তাদের ক্ষেত্রে হচ্ছে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না। মানে মা যদি মিষ্টি আম হয়, আমার হচ্ছে যে অপত্য হচ্ছে আমি যে চারাটা তৈরি করবো বা নতুন চারা তৈরি করবো সেটাও হচ্ছে মিষ্টি আমের হবে, সেটা কখনো আমার হচ্ছে মিষ্টি আর টকের মাঝামাঝি ফল আমি পাবো না। কিন্তু আমাদের যদি আমি রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির কথা চিন্তা করি, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে তুমি মনে করো মিষ্টি আম আর হচ্ছে তুমি টক আমের একটা হচ্ছে তুমি কম্বিনেশন করতে পারতেছো। তুমি হচ্ছে এখানে মিষ্টি আম আর টক আমের একটা কম্বিনেশন করে তুমি হচ্ছে এখানে নতুন আরেকটা হচ্ছে টক আর মিষ্টির মাঝামাঝি আর একটা আম তৈরি করে ফেলতে পারতেছো, বা একটা আমের জাত তৈরি করে ফেলতে পারতেছো। তাহলে এই জিনিসটাতে হচ্ছে কি একটা ভ্যারিয়েশন আসতেছে, প্রজাতিগত একটা ভ্যারিয়েশন বা বৈচিত্র্য আসতেছে। তাহলে এই জিনিসটা কার মাধ্যমে সম্ভব, এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমেই সম্ভব, কিন্তু টিস্যু কালচারের মাধ্যমে এটা সম্ভব না। তাহলে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব কোথায় উৎপন্ন হবে, আমাদের এই রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তিতে তৈরি হবে, টিস্যু কালচারে তৈরি হবে না। তা আমরা আমাদের দেখেন এখানে কি বলছে, রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি আর হচ্ছে টিস্যু কালচারের মধ্যে তোমাকে পার্থক্য করতে বলছে। তাহলে আমি যদি একটু চিন্তা করি আমাদের এখানে কি কি পার্থক্য হইতে পারে, যে টিস্যু কালচারে কি কি পার্থক্য হবে, আর হচ্ছে আমাদের রিকম্বিনেশন ডিএনএ এর ক্ষেত্রে কি কি পার্থক্য হইতে পারে। দেখো আমাদের যদি চিন্তা করি আমরা টিস্যু কালচারটা কি, টিস্যু কালচার হচ্ছে তুমি উদ্ভিদের যে কোনো টিস্যু থেকে কি করতে পারতেছো, তুমি হচ্ছে যে কোনো বিভাজনক্ষম টিস্যুকে বা কোষকে তুমি নিয়ে হচ্ছে এটাকে আমি হচ্ছে কালচার করে নতুন চারা তৈরি করতে পারতেছি। তাহলে উদ্ভিদের সহজ কথায় বলতে গেলে উদ্ভিদের সজীব বিভাজনক্ষম যে কোনো কোষ থেকেই তৈরি করা যায়, যে কোনো কোষ থেকে করা যায়। কিন্তু আমাদের যে ডিএনএটা আছে বা আমাদের রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি আছে, এখানে তুমি যে কোনো ধরনের জায়গা থেকে তুমি করতে পারবে না। তুমি একটা প্রাণীর স্পেসিফিক কোনো বৈশিষ্ট্যকে অন্য আরেকটা প্রাণীর স্পেসিফিক কোনো বৈশিষ্ট্যের সাথে তুমি মিলাইতে পারবা, ঠিক আছে, সেটা তুমি যে কোনো জায়গাটা দিয়ে পারবে না। তুমি হচ্ছে কখনো পায়ের ডিএনএ দিয়ে তুমি হাত তৈরি করতে পারবে না, এটা সম্ভব না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে কাঙ্ক্ষিত কয়েকটা কোনো জীবের ডিএনএকে তোমার কি করতে হবে, ভিন্ন উৎস থেকে সংগৃহীত কি করতে হবে, রিকম্বিনেশন ডিএনএ করতে গেলে আমাদের হচ্ছে কি বলতে পারি, কোনো জীবের রিকম্বিনেশন ডিএনএ যেহেতু, তাহলে এখানে তোমাকে ডিএনএটাকে হচ্ছে কম্বাইন করতে হবে। কোন জীবের ডিএনএতে কি করতে হবে, অন্য আরেকটা উৎস থেকে আনা ডিএনএ তোমার কি করতে হবে, তোমার অন্য আরেকটা ডিএনএতে কিভাবে লেখা যায়, ডিএনএতে অন্য জীবের
অন্য জীবের বা অন্য উৎস হতে, আমরা বলতে পারি অন্য জীব বা অন্য উৎস হতে সংগৃহীত এক বা একাধিক আমাদের হচ্ছে জিন বা ডিএনএ সংযুক্ত করে আমি হচ্ছে কি করতে পারি, রিকম্বিনেশন ডিএনএটা তৈরি করতে পারতেছি। তাহলে অন্য আরেকটা জীব থেকে তোমার সংগৃহীত যে ডিএনএটা আছে বা যে জিনটা আছে সেটাকে তুমি কি করবা, অন্য আরেকটা জীবের এক বা একাধিক সংগৃহীত ডিএনএ বা জিনকে হচ্ছে তুমি কি করবা, ডিএনএ খণ্ড সংযুক্ত করবা, সংযুক্ত করে তুমি কি করবা, রিকম্বিনেশন ডিএনএ তৈরি করছো। রিকম্বিনেশন মানে হচ্ছে কম্বাইন করা। তুমি হচ্ছে চালের সাথে পানি মিক্স করে তুমি ডো তৈরি করতেছো। তাহলে আর ডোটা কি, চাল আর পানির মিশ্রণ। এখানে হচ্ছে তোমার ডিএনএর সাথে আরেকটা প্রাণীর ডিএনএ না, তুমি হচ্ছে মিক্স করে একটা ডিএনএ করে দিছি। সেটাকে কি বলতেছি, সেটাকে বলতেছি হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি। ওকে, তো এটা হচ্ছে তাদের দুইজনের সংজ্ঞার ক্ষেত্রে আমি বলতে পারি তাদের হচ্ছে এটা তাদের সংজ্ঞাটা। ওকে, এখন তাদের ক্ষেত্রে আরেকটা কি হইতে পারে যে দেখো আমাদের এখানে হচ্ছে এই যে টিস্যু কালচারে হচ্ছে আমাদের মোটামুটি অল্প সময়ে আমার অনেক বেশি পরিমাণের চারা উৎপাদন করা সম্ভব। টিস্যু কালচারে কি সম্ভব, অল্প সময়ে অধিক উৎপাদন সম্ভব, অল্প সময়ে অধিক উৎপাদন সম্ভব। কিন্তু আমাদের যে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তিটা আছে এখানে তুমি কখনোই অল্প সময়ে অধিক ফলন পাবা না। তোমাকে কি করতে হবে, এটার জন্য ওয়েট করতে হবে। তাহলে এটাকে বলা যায় অল্প সময়ে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের অসংখ্য ভ্যারাইটি উৎপাদন করা সম্ভব না। তাহলে এটা কি, এটা আমরা বলতে পারি সময় সাপেক্ষ। এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি কি, এটা হচ্ছে সময় সাপেক্ষ। এটা হচ্ছে সময় সাপেক্ষ। কে সময় সাপেক্ষ, এই যে এই রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তিটা কি, এটা হচ্ছে সময় সাপেক্ষ বিষয়, এটাতে সময় লাগে। আচ্ছা, এখন দেখো আমাদের এই টিস্যু কালচারটা হচ্ছে মোটামুটি একটু আমাদের কি কম জটিল প্রক্রিয়া। এখানে বেশি জটিলতাতে যাইতে হইতেছে না। আমি এক্সপ্লান্টটাকে স্থাপন করে দিলে, একটু মিডিয়ামটাকে ঠিকঠাক রাখলে আমার হচ্ছে আমি চারা গাছটা পাবো। কিন্তু আমাদের যে রিকম্বিনেশন ডিএনএ আছে, যে টেকনোলজিটা আছে, এখানে অনেক হাইটেক জিনিসপত্র ইউজ করতে হয়। এই জন্য এটা কি, যেখানে তোমার হাইটেক জিনিসপত্র ইউজ করতে হচ্ছে সেখানে তোমার কি লাগবে, সেখানে হচ্ছে তোমার মাথা খাটাইতে হবে বেশি। প্রথম কথা, সেখানে হচ্ছে অনেক বেশি টেকনিক সেন্সিটিভ জিনিসটা হচ্ছে, অনেক বেশি টেকনিক সেন্সিটিভ। কোনো একটা পার্টে, কোনো একটা পয়েন্টে যদি তুমি ভুল করো তাহলে তোমার পুরো প্রসেসটাই কি বাতিল। তাহলে এটা কি, এটা হচ্ছে অনেক বেশি জটিল একটা প্রক্রিয়া। তাহলে রিকম্বিনেশন ডিএনএ প্রক্রিয়াটা কি, এটা হচ্ছে জটিল প্রক্রিয়া এবং এটার জন্য তোমার অনেক বেশি দক্ষ এমপ্লয়ি লাগবে বা দক্ষ জনবল দরকার যারা হচ্ছে এই পদ্ধতিটা পরিচালনা করছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের হচ্ছে এই যে টিস্যু কালচারটা আছে, এই টিস্যু কালচারের মধ্যে হচ্ছে আমাদের কি লাগে না, প্লাজমিড ব্যাকটেরিয়ার কোনো প্লাজমিড ডিএনএর কোনো প্রয়োজন নেই। এখানে কি লাগে না, প্লাজমিড লাগে না। আমার এখানে কি লাগবে না, আমার হচ্ছে এখানে প্লাজমিড ডিএনএর কোনো প্রয়োজন নাই। কিন্তু আমাদের যে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি আছে সেখানে হচ্ছে প্লাজমিডটাই মেইন ভেক্টর হিসেবে কাজ করে বা বাহক হিসেবে কাজ করে। তাহলে এখানে প্লাজমিডের অনেক বেশি গুরুত্ব আছে। তাহলে এখানে প্লাজমিডের প্রয়োজন অনেক অনেক বেশি। তাহলে আমরা মোটামুটি বলতে পারি টিস্যু কালচার আর হচ্ছে রিকম্বিনেশন ডিএনএর মধ্যে মোটামুটি ভালো রকমেরই পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে তোমরা টিস্যু কালচার রিকম্বিনেশন ডিএনএটাকে এখানেই দেখবা। আর এখানে আরেকটা জিনিস বলা যায় যে এখানে হচ্ছে আমরা কি বলতে পারি, এখানে হচ্ছে হুবহু মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ হয়। হুবহু, আপুর হ্যান্ডরাইটিং ভালো না আমি জানি, কিন্তু আপুর কথাগুলোকে একটু নোট করার চেষ্টা করবা, তাহলে দেখবা কথা আপু যা লিখতেছি সেটা তুমি ধরতে পারতেছো। এখানে কি হুবহু মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ পাওয়া যায়। সম্পন্ন উদ্ভিদ পাওয়া যায়, কিন্তু এখানে কি আমাদের হচ্ছে প্রজাতি বৈচিত্র্য লক্ষ্য করা যায়। প্রজাতি বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওভারঅল মোটামুটি আমাদের হচ্ছে টিস্যু কালচার আর রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মধ্যে বেসিক পার্থক্যটা। তো আশা করি এটা সবাই আনসার করতে পারবা। তো আমরা আমাদের নেক্সট কোয়েশনে যাই। নেক্সট প্রশ্ন কি করছে আমাদের, সে আগের প্রশ্নটার মধ্যে না, আগের প্রশ্ন না, আমাদের একটা জৈব প্রযুক্তি যেটা হচ্ছে এতে হচ্ছে এক্সপ্লান্টের মাধ্যমে অসংখ্য অনুচারা তৈরি করতেছে। আরেকটা জীব প্রযুক্তি যেখানে হচ্ছে প্লাজমিড কাঙ্ক্ষিত জিন, এই দুইটাকে একসাথে করে কি করা হয়েছে, রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি ডিএনএ তৈরি করা হয়েছে। এখানে আমাকে কি বলছে, এখানে বলছে হচ্ছে আমাকে এই যে আমাদের রিকম্বিনেশন ডিএনএটা তৈরি করছি এটার যে ধাপগুলো আছে সেই ধাপগুলা
আমাদের হচ্ছে দেখাইতে চিত্রের সাহায্যে। এখানে সবগুলা চট্টগ্রাম বোর্ড 2023 হয়ে গেছে। তো এটা কি আসলেই চট্টগ্রাম বোর্ড 2023 প্রশ্ন? এত প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2023 একটা অধ্যায় থেকে আসছে, জিনিসটা খুবই ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, তো দেখো আমরা এখানে কি করব, বি এর প্রক্রিয়ার ধাপগুলা লিখতে বলছে। তাহলে প্লাজমিড আর জিন দিয়া হচ্ছে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমাকে সিকোয়েন্সিয়ালি দেখাইতে হবে। এখানে মেইনলি হচ্ছে তোমার ইনসুলিন তৈরির একটা চিত্র তোমাদের বইয়ে দেওয়া ছিল, সেই ইনসুলিন তৈরির চিত্রটা নিয়ে এখানে কথা বলতে হবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের ক্ষেত্রে কত নাম্বার পেজে, তোমাদের বইয়ের হচ্ছে নতুন বই তোমাদের যদি থাকে তাহলে 395 পেজে হচ্ছে এইটা আছে চিত্রটা, তাহলে ওইখান থেকে জিনিসটা দেখবা। তো আপু হচ্ছে এটাকে একটু এঁকে দেখাচ্ছি। দেখো এই ছবিটা তোমরা সবাই মোটামুটি কম বেশি পারো, ঠিক আছে? এগুলো ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছো, এটা ক্লাস 10-এর বইয়ে আছে, তাই এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ক্লাস 10-এর পড়া তোমরা এখন আবার একটু রিভিশন দিবা শুধু। তাহলে দেখো প্রথমে কি বলছে, আমার হচ্ছে এখানে প্লাজমিড ডিএনএটা লাগবে। তো প্লাজমিড জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার হচ্ছে ক্ষুদ্রতম বৃত্তাকার ডিএনএ। তাহলে এই হচ্ছে আমার প্লাজমিড ডিএনএ লাগবে, আর আমার হচ্ছে একটা কাঙ্ক্ষিত জিন দরকার পড়বে। এখন আমি সেটা কই নিতেছি, আমি মনে করি এটা নিতে পারি হচ্ছে আমাদের মানুষের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ থেকে হচ্ছে আমি একটা কোষ নিয়ে নিলাম। আমি হচ্ছে এখান থেকে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে আমাদের মানুষের ডিএনএর একটা অংশ নিয়ে নিলাম। তো এখন আমার যে আমি হচ্ছে প্লাজমিড নিব, আর আমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে অগ্নাশয়ের কোষ থেকে ইনসুলিন উৎপাদনকারী একটা হচ্ছে আমি ডিএনএ নিচ্ছি। কাটবো কি দিয়া? এই দুইটাকে কাটটা নিব হচ্ছে আমি রেস্ট্রিকশন এনজাইম দিয়া হচ্ছে আমি তাদেরকে সুন্দর মতো কাটবো। রেস্ট্রিকশন এনজাইমটা হচ্ছে বায়োলজিক্যাল নাইফ বলা হয়, সে হচ্ছে সব কিছু কাটাকাটি করে। তাহলে মনে করো আমি হচ্ছে এই কোষ নিছি, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার প্লাজমিড। ওকে, এখন এখান থেকে হচ্ছে দুইটা কোষ আসলো, এই দুইটা কোষকে আমি এখন কি করব, আমি তাদেরকে একত্রিত করব। এখন একত্রিত করব কিভাবে? তাদেরকে তো আর আমি ভর্তা বানাইতে পারবো না আলু পেঁয়াজ মরিচ তেল মিশায়া। এখন এই যে প্লাজমিডটা আছে, আমি যেটা করব এই প্লাজমিডটাকে হচ্ছে এখন আবার আমি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে একটু কেটে দিব। তাহলে প্লাজমিডটাকে হচ্ছে আমি এই বরাবর একটু কেটে ফেললাম। কেটে ফেলার পরে এখন আমার যে এনজাইমটা ছিল, আমি যে কোষটা নিছি আমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, সেটাকে হচ্ছে আমি এসে এই প্লাজমিডের সাথে এখন জোড়া লাগাইবো। কি করব, এটাকে হচ্ছে এখন আমি জোড়া দিব। কার সাথে? এই প্লাজমিডের সাথে হচ্ছে আমি এটাকে জোড়া লাগাই দিব। এটাকে হচ্ছে আমি জোড়া লাগাই দিলাম। তাহলে আমার এখানে কি হয়েছে, প্লাজমিডের সাথে জোড়া লাগানোর পরে আমার হচ্ছে এটা নতুন আরেকটা কম্বিনেশন হয়ে গেছে। এইটা হচ্ছে আমার রিকম্বিনেশন প্রযুক্তির মেইন কাজটা, যে আমি একটা ডিএনএকে আরেকটা ডিএনএর সাথে, যেহেতু এটা ব্যাকটেরিয়াল ডিএনএ আর এটা হচ্ছে আমার মানুষের ডিএনএ, এই দুটাকে আমি এক কম্বিনেশন করে কি করছি, আমি হচ্ছে নতুন রিকম্বিনেশন ডিএনএ তৈরি করছি। এখন দেখো আমি তো কাটছি কি দিয়া, রেস্ট্রিকশন এনজাইম দিয়া। তাহলে প্লাজমিডের সাথে আমার ডিএনএকে আমি জোড়া লাগাবো কি দিয়া? এখানে আমি জোড়া লাগাবো হচ্ছে লাইগেস নামক একটা এনজাইম দিয়া। কাকে দিয়ে জোড়া লাগাইতেছি? এখানে আমার কাজ করতেছে হচ্ছে লাইগেস এনজাইম। লাইগেস এনজাইম হচ্ছে জোড়া লাগাচ্ছে। আর কাটাকাটি কি করতেছে? কাটাকাটি করতেছে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম, আচ্ছা জোড়া লাগাইলাম। এখন জোড়া লাগানোর পরে কি করছি, আমার হচ্ছে এখানে রিকম্বিনেশন ডিএনএটা আমি তৈরি করে ফেলছি। এখন এই জিনিসটা কি করব, আমি হচ্ছে আমার সুন্দর মতো ইকোলাইয়ের ভিতরে এখন এই রিকম্বিনেশন ডিএনএটাকে স্থাপন করে দিব। ইকোলাই কি? ইকোলাই হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াকে আমি কি করব, এখন হচ্ছে আমি এই ব্যাকটেরিয়ার ভিতরে আমার এই রিকম্বিনেশন ডিএনএর মাধ্যমে তৈরি করা প্লাজমিডটাকে কি করব, এখন হচ্ছে আমি স্থাপন করে দিব। কি করব, আমি হচ্ছে আমার প্লাজমিডটাকে হচ্ছে এখন এই ডিএনএর ভিতরে হচ্ছে আমি ব্যাকটেরিয়ার ডিএনএর ভিতরে স্থাপন করে দিচ্ছি। দিলাম স্থাপন করে। ওকে, তো ব্যাকটেরিয়ার মধ্যে স্থাপন করার ফলে কি, এটা কোন ধরনের ব্যাকটেরিয়ার ভিতরে আমি তাকে স্থাপন করছি, আমি তাকে হচ্ছে ইকোলাই নামক ব্যাকটেরিয়ার ভিতরে স্থাপন করে দিছি। তো স্থাপন করার পরে কি হবে, আমার হচ্ছে এটার মধ্যে যখন এটা স্থাপন করলাম তখন তার ডিএনএ গুলো হচ্ছে রেপ্লিকেশন করে সুন্দর মতো কি করবে, সে হচ্ছে আমাদের ইনসুলিনটা তৈরি করতে থাকবে। কি করবে, আমাদের হচ্ছে রিকম্বিনেশন ডিএনএর মাধ্যমে যখন আমি এটার মধ্যে আমি স্থাপন করে দিছি ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে, কার ভিতরে স্থাপন করছি, ইকোলাই নামক ব্যাকটেরিয়ার ভিতরে যখন আমি তাকে স্থাপন করছি, এটা নয় না কেন,
এটা কি হইল? আচ্ছা, উনি হচ্ছেন কোনোভাবে এখানে স্টাক হয়ে গেছে, আমার সব যাচ্ছে, উনি যাচ্ছে না। আচ্ছা, এটা উনি থাকুক ওনার মন মতো। তাহলে দেখো আমি কি করছি, আমি হচ্ছে ইকোলাই নামক ব্যাকটেরিয়ার ভিতরে হচ্ছে আমি কি করছি, এটাকে স্থাপন করছি। এখন ইকোলাইয়ের ভিতরে স্থাপন করার পরে কি হয়েছে, আমাদের ফার্মেন্টেশন ট্যাঙ্কে এই আমাদের জেনেটিক্যালি মডিফাইড যে ইকোলাই আছে, জেনেটিক্যালি মডিফাইড ডিএনএ সম্পন্ন বা প্লাজমিড সম্পন্ন যে ইকোলাই আছে, সে কি করবে, সে হচ্ছে ইনসুলিন উৎপাদন করতে থাকবে তার ভিতরে। সে কি করতে থাকবে, আমাদের এই ইকোলাই ব্যাকটেরিয়াটা হচ্ছে তার ভিতরে এখন ইনসুলিন উৎপাদন করতে থাকবে। এখন ইনসুলিনটা উৎপাদন করার কি করবে, আমাদের হচ্ছে ইনসুলিনটা তো উৎপাদন হয়েছে, উৎপাদন হইয়া হচ্ছে এটার ভিতরেই সে থাকতে থাকবে, ইনসুলিনটা এটার ভিতরেই থাকবে। এখন আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে সুন্দর মতো হচ্ছে আমি হচ্ছে এখন কি করব, আমি হচ্ছে এটার মধ্য থেকে হচ্ছে যখন ব্যাকটেরিয়ার মধ্যে ইনসুলিনটা তৈরি হইতে থাকলো, এই ইনসুলিনটাকে হচ্ছে এখন আমি সুন্দর মতো এই ব্যাকটেরিয়ার ভিতর থেকে বের করে নিব। ইনসুলিনটা কি করব, আমাদের হচ্ছে এখানে ফার্মেন্টেশন ট্যাঙ্কে হচ্ছে মেইনলি আমাদের ইনসুলিনটা তৈরি হবে। কি করবে, ফার্মেন্টেশন ট্যাঙ্কে হচ্ছে আমাদের মেইনলি ইনসুলিনটা তৈরি হবে। এখন আমি কি করব, এই ফার্মেন্টেশন ট্যাঙ্ক থেকে হচ্ছে আমি ইনসুলিনটাকে পরবর্তীতে আলাদা করে নিব। আলাদা করে নিয়ে কি করব, আমি হচ্ছে এটাকে রোগীর দেহে স্থানান্তর করব। তাহলে এটা যদি ইনসুলিন হয়, তাহলে এটা হচ্ছে আমি আলাদা করে নিলাম এই ইয়ার ভিতর থেকে। তো দেখো এখানে আরেকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, আমি যে ব্যাকটেরিয়ার ভিতরে আমি এই রিকম্বিনেশন করার ডিএনএটাকে ঢুকাইলাম, এটা কিভাবে ঢুকাইছি, দেখো ব্যাকটেরিয়ার একটা ওয়ে আছে, একটা জনন পদ্ধতি আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশন নামক একটা পদ্ধতি ছিল। ট্রান্সফরমেশনে আমি কি করছি, যে মনে করো যেই উদ্ভিদগুলা আমাদের হচ্ছে বা এমন কোনো একটা ব্যাকটেরিয়া, ট্রান্সডাকশন ট্রান্সফরমেশন দুইটা ছিল, সেখানে হচ্ছে কি ছিল, আমি একটা ডিএনএর একটা আমাদের হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএকে আমি অন্য ব্যাকটেরিয়াতে স্থাপন করতেছি। সেটা কি, সেটা হচ্ছে মানে আমি স্থাপন করতেছি না, সে ব্যাকটেরিয়া নিজেই শোষণ করে নিতেছে বা অ্যাবজর্ব করে নিতেছে একজনেরটা আরেকজনের মধ্যে। তাহলে সেই প্রক্রিয়াটা ছিল কি, সেটা ছিল ট্রান্সফরমেশন প্রক্রিয়া। তো সেই ট্রান্সফরমেশন জনন পদ্ধতির মাধ্যমে হচ্ছে আমি এখানে এটাকে ইউজ করে হচ্ছে এই ব্যাকটেরিয়াকে আমি ব্যাকটেরিয়ার ভিতরে আমি হচ্ছে এই রিকম্বিনেশন করা ডিএনএটা ঢুকাই দিছি, যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি কি করতে থাকবে, ইনসুলিন উৎপাদন করতে থাকবে। এবং ইনসুলিনটা কোথায় উৎপাদন হইতে থাকবে, ফার্মেন্টেশন ট্যাঙ্কের মধ্যে। ব্যাকটেরিয়ার কোথায়, ফার্মেন্টেশন ট্যাঙ্কে হচ্ছে এটা উৎপাদন হইতে থাকবে। অ্যান্ড দেন আমি কি করব, আমি হচ্ছে এই ব্যাকটেরিয়াটাকে বিগলন করব। বিগলন করার মাধ্যমে ইনসুলিনটাকে হচ্ছে আমি কি করব, আলাদা করে নিব, বিশুদ্ধ ইনসুলিনটাকে আলাদা করে নিব, যে ইনসুলিনটাকে হচ্ছে আমি আমার নিজের মানুষের দেহে আমি ইউজ করতে পারতেছি। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। চিত্রটা হচ্ছে বইয়ে আরও কয়েকটা স্টেপ দেওয়া আছে, সেই বইয়ের স্টেপগুলোকে আরেকটু ফলো করবা। যে প্লাজমিড থেকে হচ্ছে প্লাজমিডটাকে যেখানে কাটছে এটাকে আলাদা আরেকটা স্টেপে রাখছে, দেন এটাকে হচ্ছে কম্বিনেশন করাটাকে একটা স্টেপে রাখছে, দেন হচ্ছে এটাকে আমাদের ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে স্থাপন করছে, এবং এই স্থাপন করার পরে সেটা রিকম্বিনেশন হয়েছে, অনেকগুলা ক্লোন হয়েছে, এই ক্লোনগুলোকে আলাদা করে চিত্রে দিয়ে দিছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে তোমরা বই থেকে জাস্ট চিত্রটা আরেকবার রিভিশন দিবা, বাট মেইন কথা হচ্ছে এইগুলা। আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে কি, একটি নির্দিষ্ট কাঙ্ক্ষিত জিন স্থানান্তর করে ফসলি উদ্ভিদের উন্নত জাত সৃষ্টি করা যায়, আবার নিয়ন্ত্রিত পরিবেশে গাছের টিস্যু থেকেও রোগমুক্ত জাত সৃষ্টি করা যায়। রাজশাহী বোর্ড 2022-এর প্রশ্ন এটা। তাহলে এখানে আমাকে কি বলছে, প্রথম প্রক্রিয়াটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে কাঙ্ক্ষিত জিন স্থানান্তর করে ফসলি উদ্ভিদের উন্নত জাত সৃষ্টি করা যায়, এই জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি। এটা কি, এটা হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি। রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি। এখন আমার যদি চিন্তা করো, আমি যদি জিন স্থানান্তরের মাধ্যমে কি করতে পারতেছি, ফসলি নতুন জাতের উন্নত জাতের উদ্ভিদ সৃষ্টি করতে পারতেছি। এখন যেটা আমরা আগে বললাম, যে মনে করো আমাদের কোনো একটা গাছের আম সবসময় অনেক বেশি টক হইতেছে, এখন এই টক আম তো আসলে সবাই খাইতে পারে না। এখন যেমন আপু হচ্ছে টক ওরকমটা পছন্দ করি না, বা আমি খাইতে পারি না জিনিসটা, আমার কাছে খুব বেশি টক লাগে, আমার কান টান সব ব্যথা করা শুরু করে দেয়, এরকম লাগে। তাহলে আমার জন্য কি লাগবে, আমার জন্য মিষ্টি মিষ্টি আম লাগবে। এখন আমার গাছে যেহেতু টক আম আসতেছে, তাহলে আমার কি করতে পারি, আমি এখানে জেনেটিক্যালি মডিফাইড আম গাছগুলাকে ইউজ করতে পারতেছি, বা আমার গাছের আমের সাথে আমার আম গাছের ডিএনএর সাথে আমি হচ্ছে মিষ্টি আম গাছের একটা ডিএনএ মিক্স করে দিতে পারতেছি। এখন এটাতে সুবিধাটা কি হবে, এটাতে সুবিধা হবে হচ্ছে আমি এখানে নতুন ভ্যারাইটির যে আম গাছটা পাচ্ছি, সেই আম গাছটা কি হবে, সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড হইতেছে, মানে তার ডিএনএটা হচ্ছে এখন অন্যরকম হয়ে গেছে। এখন সে আমাকে আর আগের মতো ওরকম টক টক আম দিবে না,
সে এখন কি করতেছে, সে হচ্ছে আমাকে নতুন ধরনের মিষ্টি মিষ্টি একটা আম দিবে, পুরা টকও না মিষ্টি না মাঝামাঝি ফ্লেভারের আম দিতেছে। তাহলে এটা সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? এটা সম্ভব হয়েছে হচ্ছে আমাদের এই রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। এখানে বলছে প্রথম প্রক্রিয়াটি সম্পূর্ণ বর্ণনা দাও, সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে এখানে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির হচ্ছে কি করতে হবে, তোমাকে বর্ণনাটা দিতে হবে। তাহলে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি কি করতে হবে, বর্ণনাটা কিভাবে লিখবো আমরা? ধরো আমরা এখানে কি করতে পারি, আমরা হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ এর স্টেপগুলাকে লিখতে পারি। মাঝে মধ্যে হাতের লেখা এমন বাঁকা হয়ে যায় যে নিজের লেখা দেখে নিজেরই আফসোস লাগে। আচ্ছা দেখো, তো আমাদের রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি আমরা যদি বলি তাহলে এটার ধাপগুলা কিভাবে বলা যায়, বা আমাদের দেখো আমরা এটা স্টেপগুলো আমাদের বই অনুযায়ী লিখি, তাহলে যেটা হবে যে আমাদের হচ্ছে বইয়ের স্টেপগুলো অনুযায়ী যাইতেছে। দেখো প্রথমে কি তোমার হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে এই প্রযুক্তিটার জন্য তোমাকে প্রথমে একটা ডিএনএ নির্বাচন করতে হবে, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করতে হবে, যেটা আমরা নর্মালি বলি যে আমাদের কি কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। প্রথম যেই স্টেপটা থাকে যে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের একটা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করতে হবে। আমি বইয়ে পাচ্ছি না, আচ্ছা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করতে হবে, যে তুমি ঠিক কোন ডিএনএটার মতো তুমি চাচ্ছ যে তোমার যেই উদ্ভিদটা বা যেই জীবটা তুমি নিছো সেই জীবটা, আমরা যেহেতু উদ্ভিদ নিয়ে কথা বলতেছি সেই উদ্ভিদের কথাই আমরা বলি। যে মনে করো খরা প্রতিরোধী যদি কোনো ধান গাছ থাকে, তাহলে যেহেতু আমাদের বাংলাদেশে মাঝে মধ্যে কিছু সময় বৃষ্টি হয় না, বা যেগুলো একদম খুবই গরম অঞ্চল, সেই অঞ্চলগুলোতে ধান চাষ করতে চাইলে তাদের কি করতে হবে, খরা প্রতিরোধী বা হচ্ছে খুবই অল্প পানিতে বেঁচে থাকতে পারে এই ধরনের কোনো একটা উদ্ভিদের প্রয়োজন। তাহলে কি করতে হবে, আমি এখন এই ধরনের যে গাছগুলো আছে সেই গাছগুলা থেকে আমি ডিএনএ আমি হচ্ছে কালেক্ট করব। তাহলে কি কাঙ্ক্ষিত ডিএনএ আমি প্রথমে কি করব, কাঙ্ক্ষিত ডিএনএ প্রথমে নির্বাচন করব। এখন কি করতে হবে, এখন কাঙ্ক্ষিত ডিএনএটাকে কি করতে হবে হচ্ছে আমার সুন্দর করে তাকে হচ্ছে আমার স্থানান্তর করতে হবে। এখন কাঙ্ক্ষিত ডিএনএটাকে নির্বাচন করব, কাঙ্ক্ষিত ডিএনএকে নির্বাচন করার পরে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিএনএটাকে তার নির্দিষ্ট স্থানে নিয়ে যাইতে হবে। আমাদের হচ্ছে একটা বাহক বা ভেক্টর নির্বাচন করতে হবে। আমাদের হচ্ছে কি করতে হবে, একটা ভেক্টর বা বাহক নির্বাচন করতে হবে, যার মাধ্যমে তুমি এই ডিএনএটাকে বাহন করে নিয়ে যাবা। এই বাহক নির্বাচন করার পরে তোমাকে কি করতে হবে, এখন সেই কাঙ্ক্ষিত বাহক বা ডিএনএটা হচ্ছে যে হচ্ছে আমাদের এটাকে নিয়ে যে যাবে, সে কোথায় নিয়ে যাবে। এখন হচ্ছে তোমাকে সুন্দর কাঙ্ক্ষিত ডিএনএটাকে একটা নির্ধারিত স্থানে নিতে হবে। মনে করো তুমি হচ্ছে সেই খরা প্রতিরোধী ডিএনএটাকে তুমি হচ্ছে নর্মাল ডিএনএর সাথে স্থানান্তর করতে চাইতেছো, বা তুমি হচ্ছে এটাকে রিকম্বিনেশন করতে চাচ্ছ, তাহলে তোমাকে সেই নির্দিষ্ট স্থানে তাকে নিয়ে যাইতে হবে। তাহলে কি তাকে হচ্ছে নির্দিষ্ট স্থানে নিয়ে যাইতে হবে, কি করতে হবে, নির্দিষ্ট স্থানে ডিএনএ স্থানান্তর করতে হবে। ডিএনএ স্থানান্তর করতে হবে। এখন যে আমার ডিএনএটা স্থানান্তর করব, আমি কি করব, আমার হচ্ছে প্রথমে আমি কি করছি, আমি হচ্ছে আমার যে ডিএনএটা আছে, আমার কাঙ্ক্ষিত ডিএনএটাকে হচ্ছে আমি হালকা একটা অংশ কেটে রাখবো। তো আমি কি করব, এখন কি করব, আমার এখন বর্তমানে যেটা কাজ সেটা হচ্ছে আমার ছেদনকৃত যেই কাঙ্ক্ষিত ডিএনএ অংশ আছে সেটা বাহক প্লাজমিড ডিএনএতে স্থানান্তর করা। এখন আমরা অলমোস্ট সবসময় যেটা করি সেটা হচ্ছে আমরা প্লাজমিডটাকে আমরা হচ্ছে বাহক হিসেবে আমরা হচ্ছে ধরে নেই, যে আমরা বাহক হিসেবে সিলেক্ট করি। কারণ ব্যাকটেরিয়ার প্লাজমিডটার মধ্যে হচ্ছে তুমি যে কোনো ধরনের যে কোনো না বেশিরভাগ ডিএনএটাকে হচ্ছে তুমি রিকম্বিনেশন করলে তোমার জন্য জিনিসটা ইজি হবে, বা বিজ্ঞানীদের জন্য জিনিসটা ইজি হয় আর কি। তো কি করতেছে যে আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএটা আছে সেই ডিএনএটা আমি কি করব, প্লাজমিড ডিএনএতে স্থানান্তর করব। কি করব, আমরা যে ছেদনকৃত কাঙ্ক্ষিত যে ডিএনএটা আছে, যেইটা থেকে তুমি ডিএনএটা প্রথম ডিএনএটা নিছো, সেই ডিএনএটাকে তুমি কি করবা, প্লাজমিড ডিএনএতে স্থানান্তর করবা। তাহলে কি কাটবা, সেই কাঙ্ক্ষিত ডিএনএ থেকে তুমি একটা অংশ কাটবা, ডিএনএ কে কোথায় স্থাপন করবা, তুমি কোথায় স্থাপন করবা, প্লাজমিড ডিএনএতে, প্লাজমিড ডিএনএতে স্থাপন করবা।
ওকে, প্লাজমিড ডিএনএ তুমি স্থাপন করলা। এখন তুমি কি করতেছো, এখন তোমার তৈরি হয়ে গেছে হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ, তোমার তৈরি হয়ে গেছে। এখন তোমার কাজ কি, তোমার হচ্ছে একটা পোষক নির্বাচন করতে হবে, একটা পোষক দেহ নির্বাচন করতে হবে। তাহলে এখন তোমার কাজ কি, তোমার হচ্ছে পোষক নির্বাচন করতে হবে, পোষক নির্বাচন করতে হবে। এবং তোমার হচ্ছে যে প্লাজমিড ডিএনএটা আছে, তোমার যে প্লাজমিড ডিএনএটা আছে রিকম্বিনেট, কি বলবো এটাকে, রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ কে কি করতে হবে, তোমার পোষক কোষে প্রবেশ করাইতে হবে। রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ কে পোষক কোষে প্রবেশ করাইতে হবে। এখন প্রবেশ করানোর পরে কি কাজ করবে, প্রবেশ করানোর পরে আমাদের হচ্ছে এই রিকম্বিনেন্ট ডিএনএটা হচ্ছে ঠিকঠাক হয়েছে কিনা, বা এটা আমি যেরকম চাইছি ওই রকমই হয়েছে কিনা সেই জিনিসটা আমি দেখবো। যে আমি খরা প্রতিরোধী জাত চাইছি, সেই খরা প্রতিরোধী জাতটাই এটা আমার আসছে কিনা। তাহলে কি রিকম্বিনেন্ট ডিএনএ এর মূল্যায়ন করতে হবে আমাকে, যে আমার রিকম্বিনেন্ট ডিএনএ এর মূল্যায়ন করতে হবে। রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন করতে হবে। এবং এখন কি করতে হবে, তোমার হচ্ছে আমাদের অ্যাগ্রো ব্যাকটেরিয়ামের মধ্যে তুমি তোমার সেই রিকম্বিনেন্ট ডিএনএটাকে স্থাপন করবা। কই স্থাপন করবা, কই স্থানান্তর করবা, অ্যাগ্রো ব্যাকটেরিয়ামে তুমি তাকে স্থানান্তর করবা, যাতে করে আমাদের এইটা আরো সুন্দরভাবে সে নিজেকে ডেভেলপ করতে পারে। কোথায় স্থাপন করবা, তুমি হচ্ছে আমাদের অ্যাগ্রো ব্যাকটেরিয়ামে রিকম্বিনেন্ট ডিএনএটাকে স্থানান্তর করবা। কোথায়, অ্যাগ্রো ব্যাকটেরিয়ামে স্থানান্তর, অ্যাগ্রোব্যাকটেরিয়ামে এটাকে স্থানান্তর করব। আচ্ছা, তো অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর করলাম, শেষে কি এখন হচ্ছে আমি এটাকে, আমি কাঙ্ক্ষিত ডিএনএটাকে কি করব, আমার হচ্ছে যেই কাঙ্ক্ষিত ডিএনএটা যেটা অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর করছি সেটার পরে আমি এখন কি করব, আমি হচ্ছে উদ্ভিদ কোষে হচ্ছে আমি এই ডিএনএটাকে প্রবেশ করাই দিব। যে উদ্ভিদটাতে হচ্ছে আমি এই ডিএনএটাকে সুন্দর করে, আমি যে উদ্ভিদটার জন্য তৈরি করছি সেই উদ্ভিদে এখন কি করব, আমি এটাকে প্রবেশ করাই দিব। যে খরা প্রতিরোধী জাত তৈরি করতে চাইছি, আমি আবার মোটামুটি যে ডিএনএটা দরকার সেই ডিএনএটা পেয়ে গেছি। এখন হচ্ছে ব্যাকটেরিয়া থেকে তাকে বের করব, ব্যাকটেরিয়া থেকে বের করে দেন আমি এখন কি করব, আমার যে এলাকা ভিত্তিক যে গাছটা আছে সেই গাছের মধ্যে এটাকে আমি স্থানান্তর করে দিব। তাহলে কি করব, উদ্ভিদে স্থানান্তর করে দিব একদম শেষভাবে। কি করব, উদ্ভিদে স্থানান্তর, আমি রিকম্বিনেশন জিনিসটা লিখলাম না। তাহলে এটা হচ্ছে কি, আমি যদি আমার উন্নত জাত সম্পন্ন আমি যদি একটা উদ্ভিদ তৈরি করতে চাই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে, তাহলে আমাকে মোটামুটি এই স্টেপগুলাই পার করে আসতে হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার যদি উন্নত প্রযুক্তির আমি কোনো উদ্ভিদ তৈরি করতে চাই, তাহলে আমাকে জাস্ট এই স্টেপগুলোকে ফলো করতে হবে। কি করতে হবে, প্রথমে তুমি কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করবা, দেন ভেক্টর বা বাহক নির্বাচন করবা, তারপরে কি করবা, তুমি হচ্ছে যে নির্দিষ্ট স্থানে তুমি ডিএনএটাকে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পরে সেই ডিএনএটাকে তুমি কাটবা, কাটার পরে সেটার সাথে প্লাজমিডের হচ্ছে কি করবা, তুমি প্লাজমিডের মধ্যে সেই ডিএনএটা তুমি স্থাপন করবা। দেন তুমি সেই ডিএনএটাকে তার পোষক কোষে প্রবেশ করাইবা, পোষকে নিয়ে হচ্ছে তুমি চেক করবা যে তোমার হচ্ছে সেই ডিএনএটা ঠিকঠাক মতো আছে কিনা। দেন সেটাকে নিয়ে তুমি অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর করবা, অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর করার পরে সেটা যখন তার ফাইনাল অবস্থাতে চলে আসবা, বা তা হচ্ছে আসবে, বা সে হচ্ছে তুমি যেরকম চাচ্ছিলা ঠিক সেরকমই হয়ে গেল, তখন তাকে তোমার নির্ধারিত উদ্ভিদে স্থাপন করে দিবা। শেষ, তোমার উন্নত প্রযুক্তির জন্য এই কয়টা স্টেপই প্রয়োজন। তাহলে এই প্রক্রিয়াটার সংক্ষিপ্ত বর্ণনা হচ্ছে এটা। ওকে, দেন আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্নে হচ্ছে আমাদেরকে আবার উদ্দীপক উল্লিখিত বি চিত্রের বৈশিষ্ট্যসমূহ লিখো। তাহলে এখানে বি চিত্রটা হচ্ছে আমার এখানে কয়েকটা ডিএনএ দেখাইছে, আবার এখানে হচ্ছে একটা গোল্লা দেখাইছে, আর হচ্ছে পরবর্তীতে এই পার্টটা হচ্ছে এটার সাথে মিক্স হয়ে এরকম একটা আমাদের স্ট্রাকচার গঠন করছে। এটা দেখে আমি বুঝতেছি এটা হচ্ছে আমার একটা ডিএনএ, কারণ এখানে কয়েকটা সিকোয়েন্স দেওয়া আছে, ডাবল হেলিক্স বন্ড দেওয়া আছে। আর হচ্ছে কি, এটা হচ্ছে আমার গোল্লা হচ্ছে এটা প্লাজমিড ডিএনএ। এই প্লাজমিড ডিএনএটা কি, এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ। এখন তোমাকে এখানে কি বলছে, বি চিত্রের বৈশিষ্ট্যসমূহ লিখো। দ্যাট মিনস তোমাকে এখানে বলছে প্লাজমিডের বৈশিষ্ট্যগুলা লিখতে। তাহলে আমার কি করতে হবে, এখানে প্লাজমিডের বৈশিষ্ট্যগুলা বর্ণনা করতে হবে। তাহলে প্লাজমিডের বৈশিষ্ট্যগুলাকে আমি বলতে থাকি। প্লাজমিড কি, প্রথম কথা হচ্ছে প্লাজমিড হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বৃত্তাকার
ডিএনএ, কার ডিএনএ? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। এখন বৃত্তাকার ডিএনএ এবং তার হচ্ছে কি আছে, তার হচ্ছে একটা দুই সূত্র আছে। ডিএনএ মানে হচ্ছে দ্বিসূত্রাকার, ঠিক আছে, নর্মালি মাথায় রাখবে, সে হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ। দেন তার আণবিক ভর কতটুকু? তার আণবিক ভর হচ্ছে মোটামুটি 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। ডাল্টন। দেন আরেকটা কি, এখানে এই প্লাজমিড কি করে, সে হচ্ছে অল্প কিছু সংখ্যক জিনও ধারণ করে। তাহলে সে কি করে? সে হচ্ছে অল্প সংখ্যক জিন ধারণ করে। এটা হচ্ছে আলাদিনের জিন না, আমাদের যেই ডিএনএ এর যে জিন আছে, যে বংশগতীয় বৈশিষ্ট্য ধারণ করে সেই জিন, অল্প সংখ্যক জিন ধারণ করে। দেন আমাদের কি করা হয়, আমাদের যখন আমরা রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তিতে এই প্লাজমিডটাকে ইউজ করতে যাই, তখন হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে একটা আদর্শ প্লাজমিডের নির্দিষ্ট স্থানগুলোকে কেটে ফেলা হয়। তাহলে কি করা হয়, এটাকে কাটাকাটি করে কি দিয়া, রেস্ট্রিকশন এনজাইম দিয়া হচ্ছে এটাকে কাটা হয়। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়। আচ্ছা, দেন কি করা হয়, এটা হচ্ছে কনজুগেশনের মাধ্যমে অন্য আরেকটা ব্যাকটেরিয়ার সাথে খুব সহজে সমন্বিত হইতে পারে। কনজুগেশন কি, যে আমার একটা ব্যাকটেরিয়া আছে, একটা দাতা থাকবে, আরেকটা হচ্ছে গ্রহিতা ব্যাকটেরিয়া থাকবে। এখন একটার প্লাজমিড হচ্ছে আমি আরেকটাতে স্থানান্তর করব। কিভাবে? এর মধ্যে হচ্ছে দুইটার মধ্যে একটা নালী তৈরি হবে। এই নালীটা কি বলতেছি আমি? কনজুগেশন নালী। এটার মাধ্যমে এই যে প্লাজমিড ডিএনএটা আছে, এই ডিএনএটা হচ্ছে নিজের মধ্যে রেপ্লিকেশন করবে, রেপ্লিকেশন করে হচ্ছে আরেকটাতে প্লাজমিড ডিএনএটাকে স্থানান্তর করে দিবে। এই যে কনজুগেশনাল টিউবের মধ্যে স্থানান্তরিত হচ্ছে মাধ্যমে, এটা কি বলতেছি আমরা? কনজুগেশন নালীপথ। সে হচ্ছে এই কনজুগেশনের মাধ্যমে কি করতে পারতেছে, আরেকটা ডিএনএতে সে হচ্ছে তার প্লাজমিডটাকে স্থানান্তর করতে পারতেছে। ওকে, তাহলে সে কি করতে পারে, সে হচ্ছে কনজুগেশনের মাধ্যমে তারা অন্য ব্যাকটেরিয়ার সাথে সমন্বিত হইতে পারে। কিসের মাধ্যমে? কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশনের মাধ্যমে অন্য ব্যাকটেরিয়ার সাথে কি করতে পারে, সে হচ্ছে সমন্বিত হইতে পারে। অন্য ব্যাকটেরিয়ার সাথে সমন্বিত হতে পারে। তারপরে কি করতে পারে, তার প্লাজমিডের ডিএনএটা কি করতে পারে, সে হচ্ছে সুন্দরভাবে রেপ্লিকেশন করতে পারবে। সে স্বাধীনভাবে কি করতে পারে, ডিএনএ স্বাধীনভাবে রেপ্লিকেশন করতে পারে। ডিএনএ সহজে কি করতে পারে, রেপ্লিকেশন করতে পারে। রেপ্লিকেশন করতে পারে। তাহলে এইগুলা কি, এগুলো হচ্ছে মোটামুটি আমাদের প্লাজমিড ডিএনএর বৈশিষ্ট্যসমূহ, যেটা আমাদের উল্লেখিত বি চিত্রে বলা হয়েছে। তাহলে ওভারঅল প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো আশা করি তোমরা লিখতে পারবে, এটা তোমাদের মেইন বইয়েও আছে। তাহলে এটা আমাদের আনসার শেষ, চট্টগ্রাম ময়মনসিংহ বোর্ড 2022। তা আমরা পরের প্রশ্ন দেখি। দেখো পরের প্রশ্নে আমাদেরকে কি বলছে। মাশাআল্লাহ, আমাদের আরো অনেক প্রশ্ন বাকি আছে। ওকে, তো দেখো, ডক্টর জেসমিন জীব প্রযুক্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে এমন একটি আদিকোষী অণুজীবের কথা উল্লেখ করেন যার বৃহত্তর ডিএনএ ছাড়াও ক্ষুদ্র একটি বৃত্তাকার ডিএনএ আছে। দ্যাট মিনস আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে আদিকোষী জীব কোনটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার হচ্ছে বড় ডিএনএ ছাড়াও তার কি আছে, তার হচ্ছে আরেকটা ক্ষুদ্র ছোট্ট প্লাজমিড নামক ডিএনএ আছে। এখানে কি বলছে, উদ্দীপক উল্লিখিত অণুটি জৈব প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাখ্যা করো। এখন দেখো ব্যাকটেরিয়ার মধ্যে আছে কি, এটা যদি ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়ার মধ্যে আছে হচ্ছে ক্ষুদ্র একটা ডিএনএ, একটা বৃত্তাকার ডিএনএ আছে যার নাম হচ্ছে প্লাজমিড। এখন আমাদের যেই রিকম্বিনেশন ডিএনএ টেকনোলজি আছে, রিকম্বিনেশন ডিএনএ যে টেকনোলজিটা আছে, এই টেকনোলজির জন্য কিন্তু আমাদের এই প্লাজমিড ডিএনএটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি এই প্লাজমিড ডিএনএটাকে দিয়ে কি করতে পারতেছি, আমি হচ্ছে এই প্লাজমিড ডিএনএটার সাহায্যে আমি হচ্ছে কি করতে পারতেছি, আমি হচ্ছে আমার সেই রিকম্বিনেশন ডিএনএটার আমরা কি করতে পারতেছি, রিকম্বিনেশন ডিএনএ
প্রযুক্তিটাকে আমরা হচ্ছে কন্টিনিউ করতে পারতেছি। এখানে হচ্ছে অন্য আরেকটা কাঙ্ক্ষিত ডিএনএ স্থাপন করার মাধ্যমে আমি এখানে হচ্ছে নতুন একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারতেছি। কার মাধ্যমে? এই যে ব্যাকটেরিয়ার যে প্লাজমিড ডিএনএটা আছে সেই প্লাজমিড ডিএনএটার মাধ্যমে। তাহলে প্লাজমিড ডিএনএটা হচ্ছে আমাকে উন্নত প্রজাতি বা অন্যান্য নতুন জেনেটিক সিকোয়েন্স আনতে সাহায্য করতেছে। তার মানে অবশ্যই এটা হচ্ছে জৈব প্রযুক্তিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। ঠিক আছে, তো আশা করি এটা আনসার করতে পারবা। এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। ওকে, পরের প্রশ্ন কি? উদ্ভিদের বিভিন্ন বিভাজনক্ষম অঙ্গ থেকে একটি বিশেষ কৃত্রিম পদ্ধতির মাধ্যমে অণুচারা উৎপাদন করা সম্ভব। ওকে, অণুচারা উৎপাদন করতেছি আমরা হচ্ছে বিভাজনক্ষম অঙ্গ থেকে, দ্যাট মিনস এটা টিস্যু কালচার। অন্যদিকে কাঙ্ক্ষিত জিন স্থানান্তরের মাধ্যমে ফসলি উদ্ভিদের উন্নত জাত তৈরি করা সম্ভব। তাহলে এটা কি? এটা হচ্ছে আবার জিন স্থানান্তর করতেছি, দ্যাট মিনস এটা হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ টেকনোলজি। তাহলে এটার আমার কি বলছে? এই প্রক্রিয়াটি, দ্বিতীয় প্রক্রিয়াটি সংক্ষেপে ব্যাখ্যা করো। তাহলে দ্বিতীয় প্রক্রিয়াতে কি ব্যাখ্যা তো আমরা অলরেডি করে আসছি, যেটা আমাদের কি রাজশাহী বোর্ড 2022-এ কিন্তু আমরা এটার ব্যাখ্যা করে আসছি। তাহলে এখান থেকে একটা জিনিস শিখতে পারলাম, আমাদের হচ্ছে টেস্ট পরীক্ষাতে অলওয়েজ বোর্ডের প্রশ্ন চুরি করে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2022। এটা হচ্ছে কি? রাজশাহী বোর্ড 2022। ওকে, পরের প্রশ্ন কি? নিচের চিত্রটি লক্ষ্য করো, পি থেকে কিউ তৈরির প্রক্রিয়াটি আলোচনা করো। তাহলে পিটা হচ্ছে গোল্লা, মানে বুঝবো হচ্ছে আমার প্লাজমিড। প্লাজমিড থেকে তোমার উদ্ভিদ তৈরি করতে বলা হয়েছে। মানে তোমার এখন প্লাজমিড ডিএনএ থেকে যদি তুমি উদ্ভিদ তৈরি করো, দ্যাট মিনস এটা হচ্ছে তোমার রিকম্বিনেশন ডিএনএর মাধ্যমে তুমি কি করতেছো? তুমি হচ্ছে চারা তৈরি করতেছো। দ্যাট মিনস এটাও হচ্ছে তোমার সেই রিকম্বিনেশন ডিএনএ টেকনোলজির সেই ধাপগুলা, যে তুমি প্লাজমিড ডিএনএ থেকে তুমি হচ্ছে নতুন চারা তৈরি করতেছো। প্লাজমিড ডিএনএটা হচ্ছে তুমি নিছো, দেন তুমি কোন ধরনের চারা তৈরি করতে চাচ্ছ সেই চারাটার একটা ডিএনএ নিছো, কাঙ্ক্ষিত ডিএনএ নিছো, সেটাকে হচ্ছে তুমি প্লাজমিডে স্থানান্তর করছো, সেই প্লাজমিডটাকে পোষকে দিছো। পোষকের মধ্যে হচ্ছে সে হচ্ছে কিছুদিন থাকছে, দেন তুমি দেখছো তোমার যেই দরকার, যেই ডিএনএটা দরকার সেই ডিএনএটা তুমি পাচ্ছ কিনা। সেটা দেখার পরে তুমি হচ্ছে তাকে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে প্রবেশ করাইছো এবং ফাইনালি তুমি তোমার উদ্ভিদে প্রবেশ করাইছো, এবং তখন কি হয়ে গেছে? তোমার রিকম্বিনেশন জেনেটিক টেকনোলজি দিয়া নতুন আরেকটা চারাগাছ তৈরি হয়ে গেছে। তাহলে এটা কি? আমাদের সেই রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির গুরুত্বটাই এখানে আলোচনা করতে হবে। ওকে, তো পরে কি বলছে? পরের প্রশ্ন, বর্তমানে একটি খুবই উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইনসুলিন তৈরি উৎপাদন প্রক্রিয়া খুব সহজতর হয়েছে। আবার মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি ফসল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে। প্রথম অংশে যে প্রযুক্তির কথা ব্যাখ্যা করা হয়েছে তা বর্ণনা করো, বা উল্লেখ করা হয়েছে তা বর্ণনা করো। তাহলে ইনসুলিন তৈরি করা হয় কিসের মাধ্যমে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। আরো সহজভাবে বলতে গেলে রিকম্বিনেশন ডিএনএ এর মাধ্যমে। আর ইনসুলিন উৎপাদনের পদ্ধতি আমরা অলরেডি পড়ে আসছি, তাই এটাও ইনশাল্লাহ পারবা। এখন বললাম না প্রশ্নগুলো হচ্ছে টপিক ওয়াইজ শুধু রিপিট হবে, তাহলে এটাও কি? এটাও হচ্ছে তোমরা ইনশাল্লাহ আনসার করতে পারবা বা করবা। ওকে, ডায়াবেটিসের চিকিৎসার জন্য জৈব প্রযুক্তিতে ব্যবহার করে উৎপাদিত এক ধরনের হরমোন ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রে এ ধরনের প্রযুক্তির অবদান অপরিসীম। তাহলে উদ্দীপকে উল্লেখিত হরমোন তৈরির প্রক্রিয়াটির চিহ্নিত চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে ডায়াবেটিসের চিকিৎসায় যে হরমোনটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইনসুলিন। নর্মালি আমাদের বডিতে ইনসুলিনটা কিন্তু তৈরি হইতো। বডিতে কোথা থেকে তৈরি হতো? আমাদের বডিতে হচ্ছে বিটা কোষ নামক একটা কোষ থেকে এই ইনসুলিন হরমোনটা তৈরি হয়, যেটা হচ্ছে রক্তের গ্লুকোজ লেভেলটাকে নিয়ন্ত্রণ করে। এখন এই বিটা কোষ কই থাকে? বিটা কোষটা থাকে হচ্ছে আবার আমাদের অগ্ন্যাশয়। কই থাকতো? এটা হচ্ছে আবার থাকতো হচ্ছে আমাদের অগ্ন্যাশয়ে। এখন কোনো কারণে অগ্ন্যাশয়ের বিটা কোষটা ইনসুলিন তৈরি করতে না পারলে তখন হচ্ছে আমাদেরকে আলাদা করে ইনসুলিন নিতে হচ্ছে, বা যাদের ডায়াবেটিস তাদের হচ্ছে আলাদা করে ইনসুলিনটা নিতে হইতেছে, বা তাদের যদি শর্করার লেভেলটা অনেক বেশি বাড়তি থাকে তখন তাদের হচ্ছে আলাদা করে ইনসুলিনটাকে নিয়ে তাকে হচ্ছে ব্যালেন্সড অবস্থায় আসতে হবে। এই ইনসুলিনটা কি করতে হবে? ইনসুলিনটা হচ্ছে আমাদের কিভাবে তৈরি করতেছি সেটা জিজ্ঞেস করছে। তাহলে ইনসুলিন তৈরির প্রক্রিয়া আমরা জানি রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে, যে ফ্লো চার্টটা ছিল যেটা আমরা আগে আঁকছি সেটাকেই জাস্ট আরেকবার এখানে দেখাইতে হবে। ওকে, পরের প্রশ্নে কি বলছে? আমাদের হচ্ছে সর্বশেষ বাক্যটির তাৎপর্য ব্যাখ্যা করো আগের উদ্দীপকে। কৃষিক্ষেত্রেও এই ধরনের প্রযুক্তির অবদান অপরিসীম। তাহলে আমরা যে এতক্ষণ যে দেখলাম আমাদের হচ্ছে কি কৃষিক্ষেত্রে কি করতেছে? আমরা হচ্ছে এটাকে উৎপাদন করছি, এখন এটার অবদানটা আমরা লিখবো। এখন দেখো আমাদের হচ্ছে মেইনলি আমরা এটার প্রয়োগটা কিভাবে করতেছি। দেখো আমরা যদি কৃষিক্ষেত্রের কথা চিন্তা করি, আমরা বিভিন্ন ধরনের ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করতে পারতেছি। কি করতে পারি? ট্রান্সজেনিক
উদ্ভিদ তৈরি করতে পারি। এখন এই ট্রান্সজেনিক উদ্ভিদের মধ্যে মনে করো আমাদের হচ্ছে যেই আমাদের বিটি বেগুন একটা খুবই সুন্দর একটা জিনিস, যে আমাদের বেগুনে অলওয়েজ পোকা হয়। এখন তুমি হচ্ছে পোকা ছাড়া বেগুন তৈরি করতে পারতেছো, আবার বিচি ছাড়া তরমুজও হচ্ছে উৎপাদন করা সম্ভব, পোকা ছাড়া আম তৈরি করতে পারতেছো, তুমি লাল নীল ভ্যারাইটির বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করতে পারতেছো। এগুলা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। তাহলে তুমি এটা কি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করতে পারতেছো, এবং ট্রান্সজেনিক উদ্ভিদগুলো অনেক সময় অনেক ভালো দাম পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা তুমি তৈরি করতে পারতেছো। পাশাপাশি হচ্ছে ধরো আমাদের যে বাকি যে তামাক হোক বা যে কোনো গাছ হোক, সেগুলা কি তুমি এখানে ভালো মতো ভালো কোয়ালিটি তৈরি করতে পারতেছো। তারপরে কি উন্নত গুণসম্পন্ন উদ্ভিদ তৈরি করা সম্ভব। উন্নত গুণসম্পন্ন উদ্ভিদ এই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা সম্ভব। যে মাতৃ উদ্ভিদ যদি আমাদের সাধারণ বৈশিষ্ট্যের হয়, তাহলে হচ্ছে আমাদের পিতৃ উদ্ভিদটা হচ্ছে খুবই ভালো বৈশিষ্ট্যের হবে। এবং আমাদের আরো কি বলতে পারি, আমাদের হচ্ছে রোগ প্রতিরোধক্ষম জাত উৎপাদন সম্ভব। জাত উৎপাদন সম্ভব। দেন আরো কি করা যায়, আমাদের হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে সে সাহায্য করবে, মাটিতে নাইট্রোজেন আটকায় রাখতে। এছাড়া হচ্ছে বীজবিহীন ফল, যেটা হচ্ছে খরা প্রতিরোধী জাত, এই সবগুলো জিনিসই হচ্ছে আমাদের সাহায্য করতেছে জেনেটিক্যালি মডিফাইড এই উদ্ভিদগুলা। তাহলে আমাদের অবশ্যই শেষের বাক্যটা হচ্ছে যথার্থ। ওকে, পরের প্রশ্নে হচ্ছে আবার আগের উদ্দীপক, পরিবেশ ব্যবস্থাপনায় অণুজীবগুলার ভূমিকা অনন্য। এখন কথা হচ্ছে সিউডোমোনাস বা আমাদের নাকার্ডিয়া যে অণুজীবগুলো আছে, আমাদের এই অণুজীবগুলো হচ্ছে যেহেতু এই অধ্যায়ে আমরা আপাতত পড়তেছি না, তাহলে আমরা হচ্ছে এইটাকে নিয়ে মোটামুটি এখন আলোচনা করতেছি না। ঠিক আছে, ওকে, এটাকে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনাতেই থাকি। বলছে সেটা হচ্ছে একটা হরমোনের কথা বলছে। জহির সাহেব শিক্ষার্থীদের কাছে ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণকারী একটা হরমোনের কথা বলেন, যাহা বিশেষ এক ধরনের জীব প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে এবং অন্যান্য প্রযুক্তির এবং অবশ্য প্রযুক্তিটি পরিবেশ ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা হচ্ছে আমার সিকিউ সিলেট বোর্ড 2022-এর। এখন এখানে আমাকে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে হচ্ছে যে আমাদের উল্লিখিত হরমোন জাতীয় পদার্থটির উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো। তাহলে ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণ করে এরকম একটা হরমোন হচ্ছে আমাদের ইন্টারফেরন। কি নাম? ইন্টারফেরন। ইন্টারফেরন। এখন ইন্টারফেরনটার পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্ব আছে। এই ইন্টারফেরনটা তৈরি হয় কিসের মাধ্যমে? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। এখানে আমার প্রশ্ন হচ্ছে এই হরমোনটার মানে ইন্টারফেরনের উৎপাদন পদ্ধতিটা হচ্ছে কিভাবে হয় সেটা বর্ণনা করতে। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে মানুষের একটা কোষ আছে, সেটা হচ্ছে কি ফাইব্রোব্লাস্ট নামক একটা কোষ আছে। সেই কোষের ডিএনএ থেকে হচ্ছে আমাদের মেইনলি আমাদের হচ্ছে এই ইন্টারফেরনটা হচ্ছে ইন্টারফেরনের যে জিনটা আছে সেই জিনটা নেওয়া হয় কোথা থেকে? মানুষের ফাইব্রোব্লাস্ট কোষ থেকে হচ্ছে প্রথমে ডিএনএ নেওয়া হয়, কোষ থেকে হচ্ছে ডিএনএ কালেক্ট করা হয় ইন্টারফেরন তৈরি করার জন্য। আচ্ছা, তুমি এখান থেকে হচ্ছে ডিএনএ কালেক্ট করলা। এখন এখান থেকে ডিএনএ কালেক্ট করার পরবর্তীতে তোমাকে কি করতে হবে? ডিএনএ কালেক্ট করার পরে হচ্ছে প্লাজমিড যেটা দরকার, আমার উপযুক্ত প্লাজমিডকে হচ্ছে আমি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। তাহলে কি করব? উপযুক্ত না, আমরা হচ্ছে প্লাজমিডকে সিলেক্ট করব। দেন সেই প্লাজমিডকে কি করব? আমরা প্লাজমিডকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। কেন কাটবো? কারণ হচ্ছে আমার এই যে ফাইব্রোব্লাস্ট কোষ থেকে যে ডিএনএটা নিয়েছি সেই ডিএনএটাকে তোমার প্লাজমিডে স্থাপন করতে হবে। এই জন্য কি করবো? আমি হচ্ছে এটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো প্রথমে। কাটার পরে আমি কি করব? এখন রেস্ট্রিকশন এনজাইম দিয়ে তো তাকে কেটে ফেললাম। কাটার পরে এখন আমি হচ্ছে আমাদের যে ইন্টারফেরনের যে জিনটা আছে সেই জিনটাকে হচ্ছে আমি এই প্লাজমিডের সাথে হচ্ছে আমি লাইগেস এনজাইম দিয়ে জোড়া লাগাই দিব এবং কি তৈরি করব? আমি হচ্ছে আমাদের রিকম্বিনেশন ডিএনএটা তৈরি করব। তাহলে আমি এখানে কি করব? রিকম্বিনেন্ট, আমি এখানে জাস্ট সহজে লিখতেছি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করব। কিভাবে? প্লাজমিড ডিএনএর সাথে আমি সেই ফাইব্রোব্লাস্টের যে ডিএনএটা ছিল সেই ডিএনএটাকে নিয়ে আমি কি করব? কম্বিনেশন করতেছি। তাহলে রিকম্বিনেশন ডিএনএ
তৈরি করব। এখন কি করব, রিকম্বিনেশন ডিএনএ আমি তৈরি করে ফেলছি, তাহলে সেই ডিএনএটাকে আমার পোষক দেহে প্রবেশ করাইতে হবে। তাহলে আমি এখন কি করব, আমার ডিএনএকে কি করব, পোষক দেহে স্থানান্তর করব। পোষক দেহ বলতে আমি কাকে বোঝাচ্ছি, ইকোলাই ব্যাকটেরিয়াকে। ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে হচ্ছে আমি পোষকে কি করব, স্থানান্তর করব। পোষকে স্থানান্তর করব। অ্যান্ড দেন আমি কি করব, এখন যেটা পোষকে স্থানান্তর করছি, এখন আমি কি করব, ইকোলাইয়ের ভিতরে এটাকে বংশবৃদ্ধি করতে দিব বা তার হচ্ছে রেপ্লিকেশন করতে দিব। তাহলে এখন কি করব, ইকোলাইয়ের মধ্যে আমার হচ্ছে এটা রেপ্লিকেশন করে করে আস্তে আস্তে কি তৈরি করবে, সে হচ্ছে এটার মধ্যে রেপ্লিকেশন করবে। প্রথমে রেপ্লিকেশন করার পরে সে হচ্ছে এটার ভিতরে ইন্টারফেরনটা তৈরি করবে। সে কি করবে, সে হচ্ছে নিজের মধ্যে রেপ্লিকেশন করবে এবং ইন্টারফেরন তৈরি করবে। এখন ইন্টারফেরন তৈরি করার পরে আমি কি করব, এই ইকোলাইয়ের ভিতর থেকে আমি হচ্ছে ইকোলাইটাকে আলাদা করে নিব। তার মানে কি করতেছি, আবাদ মাধ্যম যেটা ছিল, মানে আমার ইকোলাই ছিল, ইকোলার মধ্য থেকে বা আবাদ মাধ্যম থেকে এখন আমি ইন্টারফেরন কি করব, আমি আবাদ মাধ্যম থেকে ইকোলাই থেকে হচ্ছে আমি এই ইন্টারফেরনকে আলাদা করব। আলাদা করার পরে আমি কি করব, আমি হচ্ছে এটাকে বাজারজাত করব। ঠিক আছে, বাজারজাত করব এবং আমার হচ্ছে ইন্টারফেরন তৈরি করাও শেষ হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমার ইন্টারফেরন উৎপাদন পদ্ধতি। তোমাদের বইয়ে হচ্ছে এটাকে আরো গুছাইয়া লেখা, তাহলে আমি হচ্ছে তোমাদের সহজ ভাষায় জাস্ট লিখছি। ইনশাল্লাহ এটা আশা করি তোমাদের বোঝার জন্য জিনিসটা খুব সুন্দর হবে বা লিখতে পারবা। ঠিক আছে, তো আমরা আমাদের পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে, সেম জহির স্যারের উদ্দীপকটাই, তিনি কি বলছেন, শেষের উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। তাহলে শেষের যে উক্তিটি ছিল সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্রযুক্তিটি আমাদের পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে প্রযুক্তিটা কি ছিল বলতো, আমাদের ইন্টারফেরন তৈরির যে প্রযুক্তিটা সেটা হচ্ছে আমাদের রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি। তাহলে অবশ্যই আমার রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। দেখো সে কি করে, সে হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্রে খুব ভালো একটা ভূমিকা রাখতেছে। তারপরে হচ্ছে আমাদের এই যে কলকারখানা এবং খনি থেকে বিভিন্ন পদার্থ নিঃসরণেও সে সাহায্য করতেছে। আবার সে নতুন নতুন ভ্যারাইটির উদ্ভিদ তৈরি করতেছে। আবার সে নতুন কোনো প্রযুক্তিতে আমি তাকে কি করতে পারতেছি, নতুন কোনো যে কোনো প্রযুক্তির জন্য তাকে আমি ইউজ করতে পারতেছি। তারপরে হচ্ছে সে আমাদের স্টেরাইল আর কি পড়তে পারি, আমাদের হচ্ছে ক্ষতিকর যে পোকামাকড়গুলো আছে সেই পোকামাকড় সে হচ্ছে নিধন করতে সাহায্য করতেছে। ওভারঅল আমাদের এই রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তিটা মোটামুটি আমাদের সব ধরনের সুযোগ সুবিধাগুলা বা আমরা যেগুলা হচ্ছে উন্নতকরণের জন্য যতগুলা জিনিস দরকার সবগুলা জিনিস এই পদ্ধতির মাধ্যমে করতেছি, যদিও বা এটা হচ্ছে একটু টেকনিক সেন্সিটিভ পদ্ধতি। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা এতক্ষণের আলোচনা হিসেবে তোমরা এটা লিখতে পারবা। তাহলে এটাও তোমাদের হোম টাস্ক থাকলো। দেখো আলোচনা আমি লম্বা করতেছি না, যার কারণটা হচ্ছে যেগুলো আমি আগে বলে ফেলছি সেগুলোকে আবার রিপিট করাটা তোমাদের জন্য আসলে বর্তমানে সময় নষ্ট। আর যদি কেউ 25-26 ব্যাচের স্টুডেন্টরা ক্লাসটা দেখো তাহলে তোমাদের জন্য বাবা আবার হচ্ছে বিস্তারিত ক্লাস নেওয়া হবে, তো সেটার জন্য হচ্ছে তোমাদের তখন জিনিসগুলোকে আরো বিস্তারিত বোঝানো হবে। ঠিক আছে, তো যারা হচ্ছে ক্লাস করতেছো আর তাদের হচ্ছে না বোঝার মতো আসলে মনে হয় না এখনো এই চ্যাপ্টারে কিছু আছে, তো সবার জন্য ক্লাসটা উন্মুক্ত। আচ্ছা, তো পরের প্রশ্ন কি, অর্কিডের শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে বিশেষ প্রযুক্তিতে চারা উৎপাদন করা যায়। অবশ্যই সেটা হচ্ছে কি টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে। দেন আবার অণুজীব ব্যবহার করে বিশেষ প্রযুক্তির মাধ্যমে তুলার পতঙ্গরোধী জাত তৈরি করা হয়েছে। তাহলে এখন কি বলছে, আমাদের উদ্দীপক উল্লেখিত দ্বিতীয় প্রযুক্তির চিকিৎসা ক্ষেত্রে তার ব্যবহার আমাকে জিজ্ঞেস করছে। এখন চিকিৎসা ক্ষেত্রে তার ব্যবহারটা কিরকম হইতে পারে, চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তারা কি করে। তো চিকিৎসা ক্ষেত্রে দেখো আমাদের বিভিন্ন ধরনের রোগ আছে, যে রোগগুলোর ক্ষেত্রে আমরা চিকিৎসা ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের রোগের উপরে আমরা হচ্ছে রোগের ঔষধের জন্য আমরা হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির উপর নির্ভরশীল। এর মধ্যে আমরা একটা পড়ছি হচ্ছে, একটা ছিল হচ্ছে আমাদের ইনসুলিন, একটা ছিল হচ্ছে আমাদের ইনসুলিন। এই ইনসুলিনটা কি করে, আমাদের হচ্ছে গ্লুকোজ লেভেলটাকে কমায় দেয়। সে কি করে, সে হচ্ছে আমাদের গ্লুকোজ লেভেলটাকে আমাদের রক্তে কমাই দিতেছে। আরেকটা কি পড়লাম, আরেকটা পড়ছি হচ্ছে ইন্টারফেরন, মাত্র যেটা পড়লাম। এই ইন্টারফেরনটা কি করে, আমাদের ইমিউন সিস্টেমকে সে আরো বেশি শক্তিশালী করে। তাহলে কি ইন্টারফেরনটা কি করে, এটা হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমে কাজ করে।
ইমিউনিটি দেয় আমাদের বডিতে। এটা ছাড়া আরও কি আছে আমাদের টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। কি আছে আমাদের আরও টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। তাহলে আমাদের রক্তনালীতে যাতে রক্ত জমাট বাঁধতে না পারে বা বাঁধতে যাতে সেটাকে আমি হচ্ছে সহজে বিগলন করে ফেলতে পারি, সেটার জন্য কি ইউজ করা হয়, সেই পদ্ধতিটার জন্য হচ্ছে ইউজ করা হয় হচ্ছে আমাদের টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এটার মাধ্যমে আমি হচ্ছে আমার রক্ত বিগলন করতে পারতেছি। দেন আমাদের ইরাথ্রোপয়েটিন নামক হচ্ছে আমাদের একটা হরমোন, যেটা হচ্ছে আমাদের অস্থিমজ্জার মধ্যে আমাদের কি করতে পারতেছে, আমাদের হচ্ছে যে রক্তকণিকাগুলোকে উৎপাদন করতে সাহায্য করতেছে। সেটার জন্য হচ্ছে ইরাথ্রোপয়েটিনগুলোও কি করা যায় আমাদের আমাদের রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তৈরি করা সম্ভব। কি তৈরি করা যাচ্ছে, ইরাথ্রোপয়েটিনও তৈরি করা যাচ্ছে, যেটাকে আমরা ইপিও বলতেছি। তাহলে এগুলো হচ্ছে তার চিকিৎসা ক্ষেত্রে তার অবদানগুলো কার, রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি। তাহলে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা অনেক ধরনের কাজ সম্পন্ন করতে পারছি। ওকে, দেন আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্নে কি বলছে, আমাদের উদ্দীপকের প্রযুক্তিটি বিকাশের সাথে স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে আলোচনা করো। তাহলে উদ্দীপকের যে প্রযুক্তিটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অবশ্যই আমাদের রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি, যেখানে হচ্ছে আমি একটা প্লাজমিড ডিএনএর সাথে অন্য আরেকটা ডিএনএ স্থাপন করছি। এখন দেখো এখানে কি করতেছে, এটা হচ্ছে আমাদের বিকাশের সাথে স্বাস্থ্য নিরাপত্তার যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলা কি, এই প্রযুক্তি তুমি যখন ব্যবহার করতেছো তখন তুমি কি করতেছো, তুমি হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন মানুষ কি করতেছে, তারা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট করে তুলতে পারে। তো এটা হচ্ছে তুমি কি করতেছো, তুমি যেহেতু ব্যাকটেরিয়ার জিনটা তোমার মধ্যে স্থাপন করতেছো, দেখো ইকোলাই কিন্তু একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার সাথে কিন্তু তুমি তোমার রিকম্বিনেশন ঘটাইছো, তোমার ডিএনএ রিকম্বিনেশন ঘটায় সেটা তোমার মধ্যে ঢুকাইছো। এখন তোমার কি করতে হবে, তোমার হচ্ছে বডিতে সেই ব্যাকটেরিয়াকে বাঁচায় রাখার জন্য ব্যাকটেরিয়ার প্লাজমিডটাকে বাঁচায় রাখতে হবে। এখন এটা যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট আছে, তার মানে তুমি কি হয়ে যাইতে পারো, তুমি হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল হয়ে যাইতে পারো। মানে তোমার উপরে হচ্ছে ব্যাকটেরিয়ার কি করবে না, তোমার হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল না, জিনিসটাকে বলবো হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট। মানে হচ্ছে তোমার উপরে কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ করতেছে না, সেটা অ্যাপ্লাই করলে আর কোনোভাবে কাজ করতেছে না, কারণ তোমার ভিতরে অলরেডি সেই ব্যাকটেরিয়া ঢুকে বসে আছে, এই জন্য তুমি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে যাবে। এখন তোমার যদি কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়, তাহলে তুমি সহজে অসুস্থ হইলে তোমার হচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিকের কারণে তুমি ভালো হইবে না, অ্যান্টিবায়োটিকগুলো তোমার উপরে খুব সহজে কাজ করবে না, এটা হচ্ছে একটা সমস্যা। দেন আরেকটা কি, আমাদের কিছু অপ্রত্যাশিত কিছু প্রোটিন তৈরি করতে পারে। এই যে আমাদের জেনেটিক্যালি মডিফাইড যেই জিনিসগুলো আছে, সেটা খাবার হোক বা যে জিনগুলো আছে, সেগুলো হচ্ছে কিছু আমাদের অপ্রত্যাশিত কিছু প্রোটিন বা হচ্ছে কিছু উপাদান তৈরি করে ফেলতে পারে, যেগুলো হচ্ছে আমাদের বডির জন্য খুব ভালো রকমেরই ক্ষতিকর। তারপরে হচ্ছে আমাদের এই যে আমাদের জেনেটিক্যালি মডিফাইড যে খাবারগুলো আছে, আমাদের যে জিএম ফুডগুলো আছে, জেনেটিক্যালি মডিফাইড যে ফুডগুলো আছে, এগুলো আমাদের বডিতে ইস্ট্রোজেনের পরিমাণ অনেক বাড়ায় দিতে পারে। কি করতে পারে, বডিতে হচ্ছে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়ায় দিতে পারে, যেটা মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে। দেন আরও কি করতে পারে, তারা হচ্ছে আমাদের মানসিক আর শারীরিক মাঝে মধ্যে যদি তার কোনো খারাপ ইফেক্ট বা হচ্ছে কোনো ধরনের সাইড ইফেক্ট হয়ে যায়, তখন কি হয়, তোমার মানসিক আর শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে। তাহলে এটা আরও কি করতে পারে, তোমার মানসিক ও শারীরিক বিকাশে বাধা দিতে পারে, শারীরিক বিকাশে সে বাধা দিতে পারে। তারপর পাশে কি করতে পারে, সে হচ্ছে আমাদের শরীরের মধ্যে কিছু বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি কি আমাদের হচ্ছে এই যে জেনেটিক্যালি মডিফাইড যে প্রযুক্তি আছে বা আমাদের রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি, এই রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির অপকারিতা আমরা বলতে পারি, যেগুলো আমাদের সব কিছুরই ভালো দিক আছে আবার সব কিছুরই খারাপ দিক আছে। তাহলে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির খারাপ দিক হিসেবে আমরা এদেরকে আইডেন্টিফাই করতে পারতেছি। তাই সব কিছু আমাদের হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি করলেই আমাদের শুধু গপ গপ করে খাইতে হবে না, সেটা আমার বডিতে ম্যাচ হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। ওকে, তো পরের প্রশ্নটা কি, পরের প্রশ্ন হচ্ছে আমাদের
ডক্টর সোহেল গবেষণাকারী একটা বিশেষ পদ্ধতিতে আলুর মুকুল থেকে অনেকগুলো চারা তৈরি করলেন। ওকে, ভালো কথা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আরেকটা হচ্ছে ডক্টর মিজান ক্যারোটিন এবং আয়ন উৎপাদনকারী জিন সমৃদ্ধ ভুট্টার জাত আবিষ্কার করলেন। এখন আমাকে এখানে কি বলছে, ডক্টর মিজানের প্রযুক্তিটির সম্ভাবনা ব্যাখ্যা করো। তাহলে ক্যারোটিন এবং আয়রন উৎপাদনকারী জিন সমৃদ্ধ ভুট্টার জাত তিনি উল্লেখ করছেন। দ্যাট মিনস তিনি হচ্ছে ক্যারোটিন আর আয়রনটাকে হচ্ছে তিনি একটা জিনের মধ্যে স্থানান্তর করছে, সেই জিনটাকে হচ্ছে তিনি মডিফাই করে তারপরে হচ্ছে তিনি নতুন ভুট্টার জাত উৎপাদন করছে। তাহলে এটা কি জেনেটিক্যালি রিকম্বিনেশন করছে, জেনেটিক রিকম্বিনেশন প্রযুক্তি। এখন জেনেটিক রিকম্বিনেশন প্রযুক্তির তো আমরা কি জানি, আমাদের হচ্ছে এটার ভবিষ্যৎ সম্ভাবনা প্রচুর আছে। এটা কি করতেছে, এটা যেহেতু আমাদের মোটামুটি খুব ভালো রকমের ফলন দিতে পারতেছে, এই জন্য কি এই প্রযুক্তিটা একটা সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে আমরা এটাকে বলতে পারতেছি। তাহলে কি এটার সব থেকে সম্ভাবনাময় ক্ষেত্র কোনটা, সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র হচ্ছে কৃষি ক্ষেত্রটা। আমার ওয়ার্ড মনে হয় কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে আপু সারাদিন বাহিরে, দ্যাট মিনস কিছু কথা একটু উল্টাপাল্টা আসতেছে, যার জন্য এক্সট্রিমলি সরি। এই জেনেটিক রিকম্বিনেশন টেকনোলজির জন্য কি এটা হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্রে সব থেকে বেশি সম্ভাবনাময়। এর কারণ হচ্ছে কৃষিক্ষেত্রে আমরা সবসময় চাবো যে অল্প সময়ে আমরা হচ্ছে ভালো গুণসম্পন্ন বীজ থেকে বা চারা থেকে আমি যাতে আমার ফলনটা পাই। এই জন্য আমার যদি এখন পুষ্টি উপাদানগুলো সেই পরিমাণের থাকে তাহলে আমার ফলনটাও খুব ভালো পরিমাণের হবে। এখন আমাদের যেই ডক্টর মিজান সাহেব তিনি কি করছেন, তিনি হচ্ছেন আমাদের এখানে আমাদের হচ্ছে এক ধরনের ভুট্টার জাত আবিষ্কার করছে যেটার মধ্যে ক্যারোটিন আর আয়রন আছে। এখন আমাদের বডির জন্য ক্যারোটিনটাও দরকার, আয়রনটাও দরকার। তাহলে তিনি হচ্ছেন যেই জিনিসটা উৎপাদন করছেন সেটা হচ্ছে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক্যালি মডিফাইড একটা খাদ্য। সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে, দেখো আমরা যদি দেখি আমাদের কৃষিক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের, বা আমরা যদি জমিতে কোনো একটা জিনিস চাষ করি, অনুজীব অধ্যায় তো পড়ে আসছি, আমাদের নানা ধরনের রোগ হইতে পারে। যেমন আমাদের পেঁপের ক্ষেত্রে হচ্ছে রিং স্পট রোগ হইতে পারে, আবার ধানের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে হচ্ছে ব্লাইট রোগ হইতে পারে, আবার বেগুনের মধ্যে পোকা হইতে পারে, তাই না? তাহলে এখানে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। জেনেটিক্যালি মডিফাইড যে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেশন ডিএনএ যে প্রযুক্তিটা আছে, এটার মাধ্যমে আমি কি করতে পারি, আমি অধিক ফলনশীল ফসল পাইতে পারি, অধিক ফলনশীল ফসল উৎপাদন করতে পারি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে কি পাইতে পারি, আমি সুস্থ চারা পাইতে পারি, সুস্থ চারা উৎপাদন করতে পারতেছি। তৃতীয় কথা হচ্ছে আমি এখানে সুন্দর মতো আমি হচ্ছে বৈচিত্র্যময় চারা উৎপাদন করতে পারতেছি বা বৈচিত্র্যময় ফলন পাচ্ছি, তৃতীয়ত হচ্ছে আমি এখানে আমাদের উন্নত গুণসম্পন্ন চারা উৎপাদন করতে পারতেছি। কি করতে পারতেছি? উন্নত গুণসম্পন্ন চারা উৎপাদন করতে পারছি। তাহলে যেখানে আমি এতগুলো সুযোগ সুবিধা পাচ্ছি এবং অল্প সময়ে খুবই ভালো পরিমাণের ফলন পাচ্ছি, তাহলে অবশ্যই কৃষকরা চাবে এমন একটা প্রযুক্তি বা এমন বীজগুলাই যেটা হচ্ছে অল্পতে তাদেরকে বেশি দিতে পারতেছে, এবং সেটা এনে দিবে হচ্ছে এই রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি। তাই এই ডক্টর মিজান যে প্রযুক্তিটা ব্যবহার করছে সেটা কৃষি ক্ষেত্রে খুব খুব বেশি সম্ভাবনাময়। আবার হচ্ছে আমাদের যেই মেডিসিন ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আমাদের দেখো ইনসুলিনটা আমাদের কত গুরুত্বপূর্ণ একটা হরমোন। এটা কিন্তু তুমি চাইলেই যে কোনো জায়গাতে উৎপাদন করতে পারতেছো না, বা তুমি চাইলেই এটা তোমার বডিতে উৎপাদন করতে পারবা না। কিন্তু এই রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তুমি খুব সহজে ইনসুলিনটা তৈরি করতে পারতেছো। হাজার হাজার ডায়াবেটিসের রোগী তারা হচ্ছে এটার মাধ্যমে চিকিৎসা নিতেছে। তাহলে এটা হচ্ছে কি ভবিষ্যতের খুবই সম্ভাবনাময় একটা প্রযুক্তি। তাহলে এটা আমরা ক্লিয়ারলি বলতে পারতেছি আমরা হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির সুবিধা থেকে। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি আমাদের জিনোম সিকোয়েন্সিং। তো এখানে কি বলছে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023-এর একটা প্রশ্ন। তো এখানে আমাদের কি বলছে, বর্তমানে একটা বিশেষ জৈব প্রযুক্তির সাহায্যে আমাদের ডিএনএ অনুর ক্ষারক অনুক্রম নির্ণয় করা যায় এবং অপর একটি জৈব প্রযুক্তির সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জীব সৃষ্টি করা যায়। তাহলে এখানে আমার কি বলছে, ক্ষারক অনুক্রম নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা,
প্রযুক্তি দুইটির ক্ষেত্রে জীবের স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকি বিশ্লেষণ করো। এখন আমরা যদি বলি উদ্দীপকের যে প্রযুক্তি দুইটা, সেটা প্রথমটা হচ্ছে যেখানে আমি ডিএনএ অণুর যে ক্ষারকটা আছে, যার যে বেসটা আছে না, তার যে ক্ষারকগুলো আছে পাইরিমিডিন বেস বা নাইট্রোজেন বেস, সেটার অনুক্রমটা নির্ণয় করতে পারতেছি, সেটা কোন সিকোয়েন্সে আছে, সে কোন সিকোয়েন্সে সাজানো আছে, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন কোনটা কিভাবে আছে, সেই সিকোয়েন্সটা আমি নির্ণয় করতে পারতেছি। সেই প্রযুক্তিটা হচ্ছে জেনেটিক জিনোম সিকোয়েন্সিং, কারণ তার জিনটা কোন সিকোয়েন্সে সাজানো আছে সেটা বলা হয়েছে। আরেকটা হচ্ছে আমি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের আমি জীব সৃষ্টি করতে পারতেছি, তাহলে আমি আমার মন মতো জীব তৈরি করতে পারতেছি রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। এখানে বলছে আমাদের প্রক্রিয়া দুইটির ক্ষেত্রে জীবের স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকি বিশ্লেষণ করো। এখন তুমি যদি চিন্তা করো আমাদের যে জেনেটিক সিকোয়েন্সটা আছে, সেই সিকোয়েন্সটাতে যদি কখনো ঝামেলা লাগে তাহলে হচ্ছে কিছু আমাদের বডিতে আমাদের জেনেটিক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। এখন জেনেটিক চেঞ্জটা হইলে কি হবে, মিউটেশন হয়ে যাবে। সিকোয়েন্স চেঞ্জ মানে হচ্ছে মিউটেশন হয়ে যেতেছে। এখন আমাদের মিউটেশন হবে খুবই রেয়ারলি হয়, এটা নর্মালি হবে না। সিকোয়েন্সটাকে তুমি আর্টিফিশিয়ালভাবে চেঞ্জ করাইতে পারো, যেটা করাইতে পারবা কিসের মাধ্যমে, তুমি এই রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে, যেটা হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে যে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি সেকেন্ড পার্টে। তাহলে এই রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তুমি কি করতে পারতেছো, তুমি হচ্ছে তোমার এই জীবটার মধ্যে তুমি ভ্যারিয়েশন তৈরি করতে পারতেছো। এখন আমাদের যদি রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তিটা দেখি তাহলে এটার খুবই ভালো কিছু দিক আছে, কিন্তু ভালো কিছু দিকের সাথে কিন্তু খারাপ দিকও আছে, যেটা আমরা এই প্রশ্নে দেখলাম যে তুমি যদি রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তিটা ইউজ করো তাহলে তোমার কিছু স্বাস্থ্যগত ঝুঁকি থাকতে পারে। তুমি যেমন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারো, তোমার বডিতে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, কলেরা হইলো, তোমার আমাশয় হইলো, ডায়রিয়া হইলো, তুমি ওষুধ খেলে কাজ করতেছে না। তারপরে তোমার কিছু বডিতে অনাকাঙ্ক্ষিত কিছু প্রোটিন তৈরি হয়ে যাইতে পারে, যেগুলো হচ্ছে তোমার বডিতে হচ্ছে আবার ঝামেলা লাগাই দিবে। তোমার বডিতে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যেতে পারে, তোমার মানসিক আর শারীরিক বিকাশটা বাধাগ্রস্ত হইতে পারে। তাহলে এই সব দিক বিবেচনা করলে দেখা যায় মোটামুটি আমাদের যে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তিটা আছে, সেই প্রযুক্তিটা হচ্ছে আমাদের এই জেনেটিক সিকোয়েন্সটাকে চেঞ্জ করে মোটামুটি আমাদের খুবই খারাপ একটা স্বাস্থ্য ঝুঁকির দিকে নিয়ে যাইতে পারে বা স্বাস্থ্য নিরাপত্তাটাকে ঝুঁকিতে ফেলতে পারে। তাহলে সেটা কি করে আমাদের রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি, তাহলে এটা কি করবা, তুমি রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির জাস্ট অপকারিতাটা পড়বা। যদি এটা আমি আগে লিখে দিছি তাহলে এটা হচ্ছে জাস্ট অপকারিতাটা দেখবা। ওকে, পরের প্রশ্ন কি, আমাদের এখানে একটা চিত্র দিছে, যেটা হচ্ছে আমাদের একটা গতিপথ দিছে পি হচ্ছে শিল্প, তৈল ও কি বর্জ্য লেখা, এটা আমাদের হচ্ছে পয়ঃবর্জ্য। তারপরে হচ্ছে এটা ছত্রাক আর ব্যাকটেরিয়ার মাধ্যমে ভাঙতেছে, ভাঙা জৈব অ্যাসিড আর হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিনে পরিণত হচ্ছে। আচ্ছা, আর কিউতে কি বলছে, এটিজিসি এর অবস্থান, গঠন, পরিধি, কাজ আর জীবের রহস্য উন্মোচন। আচ্ছা, দিনাজপুর বোর্ড 2019। এখন দেখো এটিজিসি, এটা যদি আমি চিন্তা করি এটিজিসি কি, এটা হচ্ছে আমাদের এটিজিসি একটা হচ্ছে অ্যাডিনিন, আরেকটা হচ্ছে কি গুয়ানিন, সরি অ্যাডিনিন ফর হচ্ছে থায়ামিন, জিতে হচ্ছে গুয়ানিন, টিতে হচ্ছে থায়ামিন, আর সিতে হচ্ছে কি সাইটোসিন। তাহলে এগুলা কি, এগুলা হচ্ছে আমাদের পিউরিন, আমার পাইরিমিডিন বেস মানে নাইট্রোজেন ক্ষারক, যেগুলো আমাদের কই থাকে, ডিএনএ তে থাকে। এগুলো কই থাকে, এগুলো সবগুলো হচ্ছে ডিএনএ তে থাকতেছে। তাহলে আমার ডিএনএ এর অবস্থান, গঠন, পরিধি, কাজ, এই জিনিসগুলোকে আমরা কি করতেছি, আমরা হচ্ছে এখানে দেখতে পারতেছি। এখন তুমি যদি এই সিকোয়েন্সটা কিভাবে আছে, সেই সিকোয়েন্সটার তুমি যদি তার গঠনগুলা, তার হচ্ছে সবগুলা জিনিস, তার হচ্ছে আকৃতি, তার হচ্ছে কোন দূরত্বে আছে বা তার কয়টা চেইন আছে, তার মধ্যে কোন সিকোয়েন্সিয়ালি সাজানো আছে, এই জিনিসগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে সেই জীবটার সম্পর্কে তুমি সব কিছু বুঝতে পারবা। সে কোন আমল থেকে আসছে, সে কোন দেশে আসছে, তার বাবা মাকে, তার কই থেকে কি, মানে তার সবগুলা জিনিস তুমি নির্ণয় করতে পারবা। তাহলে এটাকে জেনেটিক সিকোয়েন্সিং এর মাধ্যমে সম্ভব। এখানে কি বলছে, কিউ এর কারণে মৃত বিকৃত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব। এখন দেখো কোন একটা মানুষ, যেমন হচ্ছে কয়েকদিন আগে আমাদের বেলি রোডে একটা ট্র্যাজেডি হয়ে গেছে, তো ওইখানে অনেক মানুষ মারা গেছে। তো
এই মারা যাওয়া মানুষগুলো কিন্তু পুড়ে গেছে, অনেকের চেহারা শনাক্তকরণ মানে চেহারা শনাক্ত করতে খুবই সমস্যা হচ্ছিল। তো এখন যাদের চেহারা শনাক্তকরণের সমস্যা হয় তাদের ক্ষেত্রে কি এই জেনেটিক ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করা যায় বা তাদের জেনেটিক সিকোয়েন্সটাকে ইউজ করা যায়। এতে করে সুবিধা কি হয় যে আমাদের যে ভিকটিম আছে সেই ভিকটিমের সাথে কি করা হয়, সেই ভিকটিমের সাথে হচ্ছে পিতামাতার ডিএনএটাকে বা তার কোনো রিলেটিভের ডিএনএটাকে ম্যাচ করানো হয়। যদি তার ডিএনএ সেইটার সাথে ম্যাচ করে, দ্যাট মিনস তারা হচ্ছে কি, তারা হচ্ছে আত্মীয়, কারণ জেনেটিক সিকোয়েন্স হচ্ছে তাদের বংশভেদে তাদের হচ্ছে কাছাকাছি বা হচ্ছে সমান থাকে বা একই রকম থাকে। তার মানে আমার জেনেটিক সিকোয়েন্সের সাথে আমার দাদা না আমার দাদার বাবা তার বাবার জেনেটিক সিকোয়েন্সের একটা মিল থাকবে, এবং সেটা সব থেকে বেশি মিল থাকবে কার সাথে, সব থেকে বেশি মিল থাকবে হচ্ছে আমার মা আর বাবার সাথে, তাই না? তাহলে এটা কি আমাদের যদি কোনো মানুষ মারা যায় বা কোনো একটা যদি বিকৃত কোনো ব্যক্তি হয়ে যায় বা পাগল টাগল হয়ে গেছে, সে তার কোনো আত্মীয় স্বজনকে শনাক্ত করতে পারতেছে না বা তার কোনো আত্মীয় স্বজন খুঁজে পাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে বা হচ্ছে বেওয়ারিশ যারা থাকে বা যারা মনে করো জন্ম থেকেই হচ্ছে যারা পরিচয়হীন টাইপের, ওই ধরনের মানুষের পরিচয়গুলো খুঁজে বের করার ক্ষেত্রে এইটা সাহায্য করে, কারণ আমার সিকোয়েন্সের সাথে আমার ফ্যামিলি মেম্বারদের সিকোয়েন্সটা অনেকটা মিলবে। তাহলে এই প্রযুক্তিটা অবশ্যই এই ক্ষেত্রে সাহায্য করবে। ওকে, তো এটার মাধ্যমে আমাদের মোটামুটি সিকিউ পার্টটা শেষ হয়ে গেল। তো সিকিউ পার্টের পরে আমাদের কি আসছে, আমাদের হচ্ছে এখানে তোমাদের এই অধ্যায় ভিত্তিক কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে তোমরা এখান থেকে দেখবা, যেটা তোমাদের পরীক্ষাতে এইগুলা থেকেই আসবে, বোর্ডের প্রশ্নগুলাই দেওয়া আছে। তো আমরা এখন যেটা করবো, আমরা হচ্ছে এখান থেকে এমসিকিউ পার্টটা একটু দেখবো। তো দেখো আমাদের এমসিকিউতে কি কি আছে। তো আমাদের হচ্ছে এখানে প্রথম যেটা বলো, নিচের কোন প্রযুক্তির মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। তো হ্যাপ্লয়েড উদ্ভিদের মধ্যে আমাদের হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কালচার পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি চারা গাছ উৎপাদনের জন্য, যার মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের হচ্ছে মোটামুটি পরাগধানী, ওকে, একটা হচ্ছে আমাদের কি পরাগধানী কালচার। তো সেই পরাগধানী কালচারের মাধ্যমে আমরা কি করবো, আমরা হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারি। তাহলে কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার হবে হচ্ছে আমাদের পরাগধানী কালচার। ওকে, দেন আমাদের নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সট প্রশ্ন হচ্ছে টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ হতে পৃথকীকৃত অংশের নাম কি। তাহলে এটা যদি আমার গাছ হয়, সেই গাছ থেকে আমি যেই অংশটা আলাদা করব, যেটাকে হচ্ছে আমি আমার আবাদ মাধ্যমে স্থানান্তর করব, সেই জিনিসটাকে আমি কি বলবো, সেই অংশটাকে বলবো হচ্ছে আমি এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট থেকে আমি অনুচারা তৈরি করবো, এক্সপ্লান্টটা হচ্ছে পরবর্তীতে কোষ বিভাজন করে সে ক্যালাস তৈরি করবে। আচ্ছা, তো পরের প্রশ্ন কি, শামীম গবেষণাগারে জীবাণুমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে উদ্ভিদের পি অংশ থেকে হ্যাপ্লয়েড জাতীয় উদ্ভিদ তৈরি করলেন। শামীমের ব্যবহৃত পি অংশটি কি? সে পি অংশতে কি করছে বলতো, সে হচ্ছে পি অংশ থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করছে। এখন হ্যাপ্লয়েড উদ্ভিদটা কই থাকে, হ্যাপ্লয়েড উদ্ভিদটা হচ্ছে সে পরাগ রেণু থেকে সে হচ্ছে কালেক্ট করতে পারবে, সে হচ্ছে আমাদের আচ্ছা হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করেন। শামীমের ব্যবহৃত পি অংশটা কি, পি অংশটা হচ্ছে এক্সপ্লান্ট। মেইনলি সে হ্যাপ্লয়েড উদ্ভিদের জন্য কি করছে, হ্যাপ্লয়েড কি থাকবে, পরাগ রেণুগুলো হচ্ছে হ্যাপ্লয়েড থাকে। তাহলে ভাজক টিস্যু হ্যাপ্লয়েড না, ডিপ্লয়েড থাকবে, কারণ তারা কোষ বিভাজন করতেছে। ভ্রূণ হচ্ছে কি, কোষ বিভাজন করতে পারতেছে। কচি কাণ্ড কোষ বিভাজন করতে পারতেছে। তারা হচ্ছে সবাই বিভাজন যারা করতে পারতেছে মেইনলি তারা হচ্ছে কি, তারা হচ্ছে ডিপ্লয়েড কোষ। আর হ্যাপ্লয়েড হচ্ছে কি পরাগ রেণুগুলা, সেটা পুং রেণু হইতে পারে বা স্ত্রী রেণু হইতে পারে। তাহলে পরাগ রেণুটা হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, তারপরে পরের প্রশ্ন কি, বায়োলজিক্যাল নাইফ কাকে বলা হয়। আমাদের নর্মাল বায়োলজিক্যাল নাইফ বলা হয় হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমকে, কারণ আমরা প্লাজমিড ডিএনএ সহ কাঙ্ক্ষিত ডিএনএ সবকিছুকে কাটিয়ে হচ্ছে এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। লাইগেসটা হচ্ছে সে জোড়া লাগায়, সুপার গ্লু। ওকে, দেন পরেরটা কি, টিস্যু কালচার প্রযুক্তির কালচার মিডিয়াম প্রস্তুতির প্রথম সলিডিফাইং এজেন্ট কি। টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে আমি আবাদ মাধ্যমকে একটু সলিড করতে বা শক্ত করতে ইউজ করি, যেটা সেটা হচ্ছে কি এগার এগার। ডাবের পানি, নারিকেল বালাই, চালের গুঁড়া, খিদা লাগাই দিছে না এই নামগুলা। ওকে, দ্য নেক্সট কি বলছে, আমার উদ্দীপকের পি চিহ্নিত অংশটা কি। পিটা হচ্ছে আমার একটা কাঙ্ক্ষিত ডিএনএ, যেটাকে আমি হচ্ছে যে ডিএনএটার মতো আমি বৈশিষ্ট্য চাচ্ছি সেটা আমি স্থানান্তর করছি কিসে, আমার প্লাজমিড ডিএনএতে। তাহলে পিটা কি, পিটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ, আমি যেরকম ডিএনএটা উৎপাদন করতে চাচ্ছি। তো পরের প্রশ্ন কি, আমার আবার কিউ চিত্র দ্বারা প্রদর্শিত প্রযুক্তি ব্যবহার করা হয় কিসে। কিউ চিত্রটা কি, আমার প্লাজমিড ডিএনএতে আমি কাঙ্ক্ষিত ডিএনএ স্থাপন করছি, দ্যাট মিনস এটা হচ্ছে কি আমার রিকম্বিনেশন ডিএনএ। এটা হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ
প্রযুক্তি, এটার মাধ্যমে কি সম্ভব, আমাদের হচ্ছে রোগ প্রতিরোধী জাত উৎপাদন করা সম্ভব। ওকে, এটা সত্য কথা। ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন করা সম্ভব, এটাও সত্য কথা, কারণ আমি তার জেনেটিক সিকোয়েন্সটা চেঞ্জ করতেছি। ইনসুলিন উৎপাদন করা যায় রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে, এটাও সত্য কথা। তার মানে এটার কারেক্ট আনসার কি হবে, তিনটাই। পরের প্রশ্ন কি, যে সকল প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে সেটা কি? দেখো প্লাজমিডের মধ্যে তুমি অনেক ধরনের প্লাজমিড পাবা, যার মধ্যে আর প্লাজমিডটা হচ্ছে কি, আর প্লাজমিডটা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনটা হচ্ছে যে ধারণ করতেছে, তাহলে কারেক্ট আনসার কি, আর প্লাজমিড। দেন আমাদের নিচের কোন প্রযুক্তি প্রয়োগ করে জীবের জিনোটাইপের পরিবর্তন ঘটানো যায়? জিনোটাইপ কি, তার জেনেটিক সিকোয়েন্সটাকে তুমি হচ্ছে চেঞ্জ করতে পারতেছো, সেটা কোনটা? তার জিনোটাইপটা হচ্ছে তুমি পরিবর্তন করতে পারতেছো হচ্ছে মেইনলি তুমি হচ্ছে পারতেছো হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? রিকম্বিনেশন ডিএনএর মাধ্যমে, কারণ তুমি দুইটা ডিএনএ কে একসাথে মিক্স করতেছো। ওকে, পরবর্তীতে কি বলছে, উদ্দীপকে কোন প্রক্রিয়ার বাহক ইকোলাইতে, কোন উদ্দীপকের কোন প্রক্রিয়ায় বাহক ইকোলাইতে প্রবেশ করানো হয়? তাহলে আমাদের হচ্ছে ধরো একটা রিকম্বিনেশন ডিএনএ তুমি তৈরি করে ফেলতেছে, রিকম্বিনেশন ডিএনএটা তৈরি করার পরে এখন সেটাকে তো তোমার পোষক দেহে স্থানান্তর করতে হবে, এবং আমরা পোষক দেহ হিসেবে অলওয়েজ সিলেক্ট করি ইকোলাইকে। তাহলে ইকোলাইয়ের ভিতরে তুমি তাকে প্রবেশ করানোর জন্য যে পদ্ধতিটা নিবা সেটা হচ্ছে কি, ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনের মাধ্যমে তুমি কি করবা, ইকোলাইয়ের ভিতরে এই রিকম্বিনেশন ডিএনএটাকে, রিকম্বিনেন্ট ডিএনএটাকে তুমি প্রবেশ করাইবা, যাতে করে সে তার রিকম্বিনেশন করাইতে পারে বা অ্যাপ্লিকেশনটা করে সে হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডিএনএটাকে হচ্ছে সে কি করতে পারে, রেপ্লিকেশন করতে পারে। ওকে, জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ করা হয় কোথায়? জিনোম সিকোয়েন্সটা দিয়ে কি করা হয়, যে তোমার হচ্ছে ATGC, তোমারটা যদি এরকম হয় আর হচ্ছে তোমার আত্মীয়টা হবে এরকম, মানে তোমার জেনেটিক সিকোয়েন্সটা যেরকম তোমার আত্মীয়দের জেনেটিক সিকোয়েন্সটা ওইরকম হবে। দ্যাট মিনস যদি কোনো একটা মানুষ মারা যায় বা যদি কোনো বেওয়ারিশ লাশ থাকে বা তুমি তোমার পরিচয় চিনো না, তখন তুমি জেনেটিক সিকোয়েন্সের মাধ্যমে কি করতে পারবা, তোমার স্বজনদেরকে নির্ধারণ করতে পারবা। তোমার আত্মীয় স্বজনকে, তুমি মঙ্গোলীয় না তুমি আফ্রিকান, সেটা তুমি নির্বাচন করতে পারবা। দেন জেনেটিক সিকোয়েন্সিং প্রয়োগ করা হয় কিসের ক্ষেত্রে? দেখো আমাদের অপরাধী শনাক্তকরণে কি করা হয়, জেনেটিক সিকোয়েন্সিং প্রণয়ন করা হয়। যে হ্যাঁ, যে ধরো আমাদের হচ্ছে যে অপরাধীটা, অনেক সময় হয় না যে আমাদের হচ্ছে কোনো একটা ক্রাইম স্পটে হচ্ছে তার একটা এক ফোঁটা ব্লাড পড়ে গেছে, সেই ব্লাড থেকে তার জেনেটিক সিকোয়েন্সটাকে বের করে সেটার সাথে আমরা অপরাধী শনাক্তকরণ করতে পারবো। ক্যান্সার গবেষণাতে ইউজ করা যায়, ক্যান্সার কোষটা কোন সিকোয়েন্সে আছে সেটার জন্য আমি হচ্ছে কোন ধরনের অ্যান্টিডোট তৈরি করতে পারি সেটা আমরা হচ্ছে এখান থেকে বের করতে পারবো। উদ্ভিদের মান উন্নয়নেও আমি এটাকে ব্যবহার করতে পারবো, যে উদ্ভিদের অন্য যে উন্নত উদ্ভিদটা আছে সেটার সিকোয়েন্সটা কীরকম সেটা দেখে দেখে আমি হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে এটার কারেক্ট আনসারও কী হবে, এটার কারেক্ট আনসারও হবে তিনটা। ওকে, তা আমাদের পরবর্তী প্রশ্ন কি? আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটিকে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়? জিনোমকে বলা হয় হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট, আর ডিএনএ কে বলা হয় হচ্ছে মাস্টার মলিকিউল। কি বলা হয়? ডিএনএ কে মাস্টার মলিকিউল বলা হয়। ওকে, পরে কি বলছে, প্লাজমিড ব্যবহার করা হয় কিসে? ইনসুলিন উৎপাদনে অবশ্যই প্লাজমিড ব্যবহার করা হয়। জেনেটিক্যালি মডিফাইড ফুড উৎপাদনে আমার হচ্ছে প্লাজমিড ব্যবহার করা হবে, কারণ আমাদের যে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি মানেই প্লাজমিডের ব্যবহার। হ্যাপ্লয়েড লাইন স্থাপনে ইহাতে প্লাজমিড ইউজ করা হয় না। তাহলে ইনসুলিন আর জেনেটিক্যালি মডিফাইড ফুড উৎপাদনে সাহায্য করে, তাহলে এটা কি হবে কারেক্ট আনসার? 1 আর 3। ওকে, তা আমাদের নেক্সট এবং শেষ প্রশ্নটা কি? জেনেটিক সিকোয়েন্সিং প্রয়োগ করা হয় কিসের ক্ষেত্রে? অপরাধী শনাক্তকরণে, অবশ্যই পিতৃত্ব নির্ধারণে, এটাও সত্য কথা, যে এটার বাবা মা কে সেটা নির্বাচনে সাহায্য করা হয়, বাবা অপরাধী কে সেটা হচ্ছে সেই স্পটে ছিল কিনা সেটা নির্বাচনেও সাহায্য করা হয়। তাহলে মাইক্রো প্রোপাগেশন মানে হচ্ছে টিস্যু কালচারে তো আমি যে রিকম্বিনেশন করি না ডিএনএ, তাহলে এটা হবে ভুল। তাহলে এটার কারেক্ট আনসার কি? 1 আর 2। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হইলো, যদিও বা আপু জানি আপু হচ্ছে অনেক বেশি একটু স্পিডে পড়াইছি তোমাদেরকে। তো স্পিডে পড়াইছি এর কারণ হচ্ছে এখানে বেশ কিছু প্রশ্ন তোমাদের আগে থেকেই পড়া, আবার হচ্ছে তোমাদেরকে বারবার পড়াইছি, যেহেতু ঘুরে ফিরে একই প্রশ্ন আসতেছিল এই জন্য প্রশ্নগুলো বারবার আর রিপিট করি নাই। তো আশা করি ক্লাসটা ভালো ছিল এবং তোমরা বুঝতে পারবা। যদি কোথাও না বুঝো সেটা আপুকে কমেন্ট বক্সে জানাই দিবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।